we record the recording, start the recording. So ideal gas. So the gas that always abide for a fixed amount of gas that always by this ratio to be constant at any values of pressure, volume or temperature is an ideal gas. So ideal gasের definition হচ্ছে এটা যে গ্যাস PV by T equals to constant এই ইকুয়েশনটা at any possible values of pressure, volume or temperature maintain করবে for a fixed amount of gas, that is important. That is what we call ideal gas. Well, এই আইডিয়াল গ্যাসের এখান থেকে আমাদের কেমিস্ট্রি থেকে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের আর একটা এই ফর্মুলাটা যদি আমরা মাল্টিপ্লাই করি we come across the formula PV equals to nRT. এখানে P হচ্ছে প্রেসার, V হচ্ছে ভলিউম. Volume of a gas necessarily means the volume of the inside volume of the container that is keeping the gas, because gaseous particles gaseous material has the behavior that they occupy the entire volume of the container. N would be the mole number of the gas. R is what is called molar gas constant, which is given as joule per mole per Kelvin. For ideal gas this value is 8.31, and T is the thermodynamic temperature or absolute temperature, not degree Celsius, Kelvin, absolute temperature. So এই কয়টা জিনিসকে একসাথে মাল্টিপ্লাই করলে অলটুগেদার আমাদের আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা বের হবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে প্রেসার এবং ভলিউমের যে দুটো ইউনিট আছে এই দুটো ইউনিটকে যদি আমরা মাল্টিপ্লাই করি জুল পপস আপ। হ্যাভ এ লুক, প্রেসার ইউনিট হচ্ছে প্যাসকেল, ভলিউম ইউনিট হচ্ছে মিটার কিউব. If I multiply these two units we get Newton per meter square into meter cube. Newton per meter square into meter cube multiply করলে আসে হচ্ছে Newton meter, which gives you joule. So the product of PV happens to be equal to joule in terms of unit, but PV doesn't necessarily give the total amount of energy stored within an ideal gas. Energy stored এর actual valueটা আরো কম, but unit wise this unit is pressure or volume unit multiply করলে আমাদের জুল ইউনিটটা আসে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা পরে আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের একটা প্রপার্টি। এখান থেকে আমাদের কিছু ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ওভার হিয়ার ইউ ক্যান সি দ্যাট দিস ইজ এ কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু আমাদের ফর্মুলা সেটা দেওয়া থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ 4 ডিফারেন্ট ভ্যারিয়েবলস ওভার হিয়ার, সো any 3 of the variables are already given, we can pretty easily figure out the fourth one. এটা হচ্ছে খুব কমন একটা টাইপের প্রবলেম। আর টাইপের প্রবলেম হচ্ছে যে একই অ্যামাউন্ট অফ গ্যাসকে যদি আমরা ডিফারেন্ট সিনারিওতে স্পেসিফিকলি তাদের কোনো প্রপার্টি চেঞ্জ করি। লেট মি হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। PV by equals to nRT, এখান থেকে যদি আমি T-টাকে ডিভাইড করি I get PV divided by T is equal to nR, which was defined as the constant that defines ideal gas. তার মানে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাসের জন্য এই রেশিওটা সবসময় সেম হবে। So if you change the state of a gas from one scenario to another scenario, that formula would be P1 V1 by T1 is supposed to be P2 V2 by T2. This can eventually continue further P3 V3 by T3 equals dot dot dot. তুমি যতগুলা সিনারিওতে চেঞ্জ করো না কেন, প্রোডাক্ট অফ প্রেসার এন্ড ভলিউম এন্ড রেশিও অফ টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার Pn Vn by Tn, এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট হবে। সো নরমালি আমাদের এই ধরনের ফর্মুলা থেকেও এই ধরনের ইকুয়েশন থেকেও আমাদের ম্যাচ করতে হতে পারে। সেটা হচ্ছে আমাদের 6টার মধ্যে মনে করো 5টা ভ্যালু দেওয়া আছে, আমাদের 6 নম্বরটা বের করতে বলছে। অ্যান্ড এই যে রেশিও রেক্ট্যাঙ্গল যতটুকু আমি রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে আঁকছি, এইখান থেকে আমাদের আবার স্পেসিফিক আলাদা আলাদা 3টা ফর্মুলা হয়। এক নম্বর ফর্মুলাটাকে বলি হচ্ছে আমার বয়েলস ল। ইন বয়েলস ল ফর এ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। সো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখি তাহলে T1 আর T2 ভ্যালু ইকুয়াল, দিস উইল ইভেন্চুয়ালি মিন P1 V1 ইকুয়ালস টু P2 V2. যদি এটাকে প্রপোর্শনালিটি দিয়ে লিখি, দিস ক্যান বি রিটেন অ্যাজ pressure is inversely proportional to volume. Number 2 formula is Charles's law apostrophe হবে এখানে। Charles's law তে আমরা ধরি হচ্ছে pressure is constant. So একটা fixed amount of gas এর pressure যদি আমরা ফিক্সড রাখি, P কে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে P1 আর P2 টা ইকুয়াল হবে, বিকজ দুই সিনারিওতে প্রেসার কনস্ট্যান্ট। This gives us the ratio V1 by T1 is supposed to be equal to V2 by T2. So volume এবং absolute temperature রেশিওটা কনস্ট্যান্ট হবে। রেশিও আমরা যদি প্রপোর্শনালিটি লিখি, this is given as PV proportional to T. Number 3 হচ্ছে number 3 law এর scientist base name হচ্ছে Gay-Lussac law. He came up with this formula,
but sometimes we also call it only the pressure law. Pressure law, temperature, pressure. Yeah, sometimes it's also called the pressure law. So I'm going to write the scientist name, Gay Lussac law, which is also called the pressure law. এই সিনারিওতে as you understand আমরা already pressure to constant ধরছি, temperature constant ধরছি, so the last variable you can consider volume is a constant. তার মানে একটা fixed amount of volume এ যদি আমরা একটা গ্যাসকে রাখি যে কন্টেনারের ভলিউম চেঞ্জ হবে না, বাট আমরা তার টেম্পারেচার চেঞ্জ করব, তাহলে তার প্রেশার চেঞ্জ হবে। এবং এখান থেকে যদি আমরা ভলিউমটাকে কনস্ট্যান্ট ধরি, V1 and T1, V1 and V2 would be equal. This will give us the ratio P1 by T1 can be given as P2 by T2. In this case, এটাকে যে প্রপোর্শনালিটি লিখলে আসবে সে প্রেশার is directly proportional to temperature if volume is kept constant. So basically এই প্রপোর্শনালিটি থেকে আমাদের এরকম তিনটা ডিফারেন্ট ল ডিরাইভ করা পসিবল, বাট ডিপেন্ডিং আপন হুইচ ভ্যারিয়েবল ইজ কেপ্ট কনস্ট্যান্ট আমাদের লগুলোর তিনটা আলাদা আলাদা নাম আছে। সো কোশ্চেন পরে আমাদের একটা জিনিস বোঝা লাগবে যে কোশ্চেন আমাদের যে সেট অফ দেওয়া আছে বা সিনারিও দেওয়া আছে, সেই সিনারিওতে আসলে কোন ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট রাখা আছে। কোশ্চেনে সেরকম ইন্ডিকেশন বা সেরকম নিউমেরিক্যাল ডেটা তোমাদের দেওয়া থাকবে। কোশ্চেনে টোটাল চেঞ্জ যদি একটা সিঙ্গেল কন্টেনারের মধ্যে হয় তাহলে ভলিউম কনস্ট্যান্ট। কোশ্চেনে যদি আমরা পুরো ম্যাটেরিয়াল পুরো সেটআপটার প্রেশার সেম রাখি তাহলে সেটা হচ্ছে চার্লস ল দিয়ে কাজ করতে হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো কোশ্চেনে এই ধরনের নন নেসেসারি ইনফরমেশন বলে দেওয়া থাকবে, আইদার নাম্বার দিয়ে বলে দেওয়া থাকবে যে হ্যাঁ আমাদের ইনিশিয়াল টেম্পারেচার ছিল মনে করো হচ্ছে 200 কেলভিন, আমাদের টোটাল চেঞ্জের পরেও টেম্পারেচার হচ্ছে 200 কেলভিন। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট বলে দেন ইউ হ্যাভ টু গো ফর বয়েলস ল, দেন তখন P1 ইকুয়ালস টু P2 দিয়ে ম্যাচ করতে হতে পারে। সো ডিপেন্ডিং আপন দ্য সেটআপ অফ দ্য কোশ্চেন উই হ্যাভ টু বি ভিজিলেন্ট, রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, অ্যাবজর্ব দ্য ইনফরমেশন অ্যান্ড চুজ দ্য ফর্মুলা অ্যাকুরেটলি, যে কোন সিনারিওতে কোন ফর্মুলাটা আমাদের ম্যাচ করার জন্য লাগবে। এটা গেল হচ্ছে এক্সেট ইনফরমেশন। এই PV ইকুয়ালস টু nRT থেকে আমাদের এখানে ফার্দার ডিসকাশন নাই, এই পার্টটুকু হচ্ছে আমাদের গ্যাস ল এর একটা সিঙ্গেল স্টেপ। The next equation that we have is for now we are entering into the idea of the energy that is contained within a gas, energy of an ideal gas. আমি এখানে পুরো আইডিয়াল এটার হেডিংটা নাম দিচ্ছি হচ্ছে এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস। এটাকে আমরা আস্তে ধীরে এই জিনিসটা কনসেপ্টটা মানুষ করব। Let's try to understand a couple of things at the beginning. Energy of an ideal gas would be exclusively coming from the kinetic energy of the gas particles. কেন? Because we have told you in the idea of assumption of the ideal gas that ideal gas particles do not exert any force onto each other. তার মানে হচ্ছে তাদের মধ্যে potential energy স্টোর করার জন্য যে necessary force লাগে সে ধরনের কোনো force exist করে না। You need to understand potential energy within a system essentially exists whenever particles exert force onto each other. যেমন gravitational force এর জন্য gravitational potential energy হয়, ইলাস্টিক ফোর্সের জন্য ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হয়, চার্জের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি হয়। ঠিক আছে? সো ডিফারেন্ট টাইপ অফ এক্সিস্টিং ফোর্স বিটুইন টু অবজেক্ট যখন থাকে তখন আমাদের সেটার জন্য পটেনশিয়াল এনার্জি হতে পারে। বাট যদি আমাদের কি বলে অবজেক্টগুলোর মধ্যে গিভেন অ্যামাউন্ট অফ ফোর্স না থাকে সেই কেসে আমাদের পটেনশিয়াল এনার্জি কনসেপ্ট আসবে না। সো ফার্স্ট থিং টু আন্ডারস্ট্যান্ড, all energy of an ideal gas comes from, all এর সাথে কি comes হবে না কাম হবে? all একটা collective noun, comes from kinetic energies, sum of kinetic energies of all gas particles. এটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া। সো আইডিয়াল গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে কোনো রকম পটেনশিয়াল এনার্জি নাই, টোটাল এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, শুধুমাত্র কাইনেটিক এনার্জি। আচ্ছা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এটা মাথায় রাখো। নেক্সট যে জিনিসটা আমাদের বোঝা লাগবে সেটা হচ্ছে যে আমাদের কাইনেটিক এনার্জি নিয়ে যখন আমরা কাজ করব, এই কাইনেটিক এনার্জির জন্য আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলেশনটা কীভাবে করতে পারি। এখানে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশন আছে, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনগুলো আমরা ওভার দ্য টাইম আস্তে আস্তে আলাপ করতেছি। এক নম্বর জিনিস হচ্ছে, let me give you a bit of an idea. Let's say there is a container.
I'm amazing at drawing containers in MS Paint, that is. Let's say we have a container. এই কন্টেইনারের মধ্যে অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে। To make sense of the gas particles that is within this container, আমরা কিছু precondition define করি। So gas particle আমি কিছু ডট দিয়ে রাখলাম। You need to understand these gas particles are not essentially stationary. They are all moving. Some of them are moving at pretty high speed, some of them are moving at low speed. So gas particle সব দিকে মুভ করতেছে। এই কন্টেইনারের কিছু স্পেসিফিক ভ্যারিয়েবল আমরা ডিফাইন করতেছি। Let's say there is n mole of gas. N mole of gas, comma, capital N number of gas particles. P is pressure, V is volume of the gas, and T is thermodynamic temperature of the gas. এই কটা জিনিস আমাদের এখানে আমরা অ্যাজিউম করে নিলাম। We're going to also assume let each gas particle, which are all identical because we are considering ideal gas, very important, ideal gas, we are considering ideal gas. Each gas particle has mass small m. একটা গ্যাস পার্টিকেলের mass হচ্ছে m, তার মানে এখানে টোটাল গ্যাসের কম্বাইন্ড mass হবে হচ্ছে m into capital N. একটা পার্টিকুলার গ্যাস mass যদি m হয় তাহলে m into capital N মাল্টিপ্লাই করলে আমরা টোটাল গ্যাসগুলোর ফুল ভলিউম পাবো। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা এই ধরনের সিনারিওতে আলাপ করি সেটা হচ্ছে the velocity of the particles. এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বলি। If we keep the gas within this container and the gas is kept at a temperature higher than 0 Kelvin, we do understand by Brownian motion, from Brownian motion, that the gas particles are essentially moving in random directions continuously. সব সময় তারা এদিক ওদিক randomly ঘোরাঘুরি করতেছে। But in the process of doing this motion, if we measure their average velocity, mark my words, I'm saying the word velocity. আমরা যদি পার্টিকেলগুলোর average velocity বের করি, at any point of time their average velocity would be 0. The reason the average velocity would be 0 because these gas particles are practically kept within the container. Container ভিতর থেকে তো তারা altogether কোথাও বের হয়ে যাচ্ছে না। So if at some certain point some gas particles have a leftward velocity, pretty much some equal number of particles would have towards right velocity. Some particles are moving vertically up, pretty much equal number of particles would be moving down. So statistically we can say that if we do the vector sum of all the velocities, you're going to end up with a number that is 0 because this gas is confined in a stationary container. So particular average velocity যদি 0 হয়, সেই average velocity থেকে তুমি যদি kinetic energy হিসাব করতে যাও, you're going to end up with a value that is perfectly 0. কারণ যে অবজেক্টের average velocity 0 তার half m v square করলে সেই v square এর ভ্যালু যদি 0 স্কয়ার করি তাহলে altogether আমাদের kinetic পার্টিকেলগুলোর total kinetic energy একটা measure আসে হচ্ছে perfectly 0 amount, which is not supposed to be true by the way, because essentially you need to understand যে আমাদের পার্টিকেলগুলো কিন্তু physically মুভ করতেছে, বাট আমরা যখন average velocity নিয়ে কাজ করব তখন তাদের average velocity total value আসতেছে 0 because the particles are confined within the fixed volume. To avoid this problem of wrong representation, that as if the particles are not moving at all, we go ahead and do a mathematical process so that the effect of direction is obliterated. ডিরেকশনের যে ইফেক্টটা সেটাকে আমরা পুরোপুরি রিমুভ করতে পারি। সেই টেকনিকটাকে আমরা বলি হচ্ছে RMS. It is represented as RMS. কোন স্মল লেটারে লিখি আমরা। RMS stands for root mean squared velocity. অর্থাৎ তুমি এটাকে স্পিডও বলতে পারো, এখানে ভেলোসিটি অথবা স্পিড একটা বললেই হবে, because whenever we do root mean squared, the direction simply gets out. The way this idea works, let's say there are n number of particles. আমাদের এই কন্টেইনারের মধ্যে টোটাল পার্টিকেল ছিল হচ্ছে n particles.
there were n particles. At any point of time, not duration, at any point of time, at any instant of time of observation, let's say all of these particles have their individual velocities, which are c1, c2, c3. The velocities are these: c1, c2, c3, comma cn. The idea of root mean squared velocity is that the RMS speed would be, first we're gonna square, then we're gonna mean, then we're gonna root. So mathematical operation গুলো হবে হচ্ছে পিছন থেকে ব্যাকওয়ার্ডস। সো রুট মিন স্কয়ার ভেলোসিটির জন্য প্রথমে আমরা সবগুলা ভেলোসিটি গুলাকে স্কয়ার করি। c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার্ড। তোমরা কি ম্যাথে স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন পড়ছো এখনো পর্যন্ত? ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আছে, এটা ম্যাথে আসছে ভেক্টর কোয়ান্টিটিসে। আচ্ছা, আমি একটা বেসিক এক্সাম্পল তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিসকে দুইভাবে মাল্টিপ্লাই করা যায়। একটা হচ্ছে সার্টেন কেসেস ভেক্টর কোয়ান্টিটিস ক্যান বি মাল্টিপ্লাইড টু অবটেইন এ পারফেক্টলি স্কেলার কোয়ান্টিটি। এটা একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের ডেফিনেশন যদি তোমরা মনে করো, ওয়ার্ক ইজ গিভেন বাই হোয়াট? ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। এই দুইটা কোয়ান্টিটি কিন্তু ভেক্টর, বাট এদেরকে যখন আমরা একটা স্পেসিফিক ওয়েতে মাল্টিপ্লাই করতেছি, উই আর এন্ডিং আপ উইথ এ স্কেলার প্রোডাক্ট। ভাইস ভার্সা, যদি তুমি ফোর্স এবং পারপেন্ডিকুলার ডিসটেন্স মাল্টিপ্লাই করো, then you are gonna multiply end up with moment. মোমেন্ট কিন্তু স্কেলার না, মোমেন্ট কি? ভেক্টর কোয়ান্টিটি, তার ডিরেকশন আছে। সো দুটো ভেক্টর কোয়ান্টিটিকে দুইভাবে মাল্টিপ্লাই করা যায়। সো এখানে আমরা যে স্কোয়ারটা করতেছি, we are basically dot multiplying the two vector quantities. As a result, the direction is no longer there whenever we are squaring it. একটা কোয়ান্টিটিকে স্কোয়ার করা মানে হচ্ছে ওই কোয়ান্টিটিকে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করা। c1 স্কোয়ার মিন্স c1 into c1. So because we are doing dot product, এই ধরনের মাল্টিপ্লিকেশন করতেছি, ওই জন্য আমাদের এই c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার, cn স্কোয়ার, এই কোয়ান্টিটিগুলোর আর কোনো ডিরেকশন প্রপার্টি থাকবে না। দে আর গোনা এন্ড আপ এক্সক্লুসিভলি উইথ নাম্বার, ভ্যালু থাকবে শুধু, কোনো ডিরেকশন থাকবে না। সো ফার্স্ট উই গোনা স্কোয়ার অল অফ দিস, দেন উই গোনা মিন করা মানে হচ্ছে সবগুলোকে সাম করব। সো দে আর cn নাম্বার অফ পার্টিকলস, এন্ড দেন, সো এটা ক্যাপিটাল দেওয়া দরকার ছিল, ডিভাইডেড বাই n। সো টোটাল যতগুলো পার্টিকেল আছে, total number of particles ডিভাইড করলাম, and then we're going to root over this whole thing. এই স্পিডটাকে আমরা বলি হচ্ছে RMS speed. This speed is an actual statistical representation for how fast on average every particle is moving. On average কথাটা খুব ইম্পর্টেন্ট। This is not the exclusive speed of a single particle. This is the average speed of all the particles combined together. You need to understand that আমাদের পার্টিকেলগুলো যখন মুভ করে একটা গ্যাসেস বা মিডিয়ামে, সবগুলো পার্টিকেলের স্পিড কিন্তু ইকুয়াল হয় না। সাম অফ দ্য পার্টিকেলস আর মুভিং প্রিটি ফাস্ট, সাম অফ দ্য পার্টিকেলস আর মুভিং প্রিটি স্লো। তোমরা কি সবাই S1 পড়ছো না? S1 সবাই পড়ে আসছো না? পড়তেছো? আচ্ছা, শুরু করছো। সো দেয়ার ইজ থিং কল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন। আর ডিস্ট্রিবিউশন কি আছে? there is distribution, normal distribution, binary distribution. There is another distribution that's called Boltzmann distribution. তোমরা কেমিস্ট্রিতে মনে হয় Boltzmann distribution নামে একটা জিনিস পড়ে আসছো, ঠিক আছে? Boltzmann distribution কথা এই জন্য বলতেছি যে সবগুলো গ্যাস পার্টিকেল ইকুয়াল স্পিডে মুভ করে না। কিছু কিছু গ্যাস পার্টিকেল স্পিড থাকে অনেক বেশি, কিছু কিছু গ্যাস পার্টিকেল স্পিড থাকে অনেক কম। So there is a bit of a curved kind of behavior for the distribution of their individual velocities. So আমরা যখন RMS স্পিড করতেছি, আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি সবগুলো ভেলোসিটিগুলোকেই অল টুগেদার স্কোয়ার করে সাম করে টোটাল সবগুলো পার্টিকুলার অ্যাভারেজ ভেলোসিটি বের করছি। সো RMS স্পিড বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে অ্যাভারেজ। সো এখানে অ্যাভারেজ কথাটা লিখতে হবে, which is a pretty important term. সো অ্যাভারেজ RMS স্পিড, তার সিম্বল হচ্ছে এইরকম, c, দুই পাশে হচ্ছে বিগার দেন স্মলার দেন অ্যারো দেওয়া। দিস ইজ হাউ উই রিপ্রেজেন্ট অ্যাভারেজ স্পিড। এটা হচ্ছে তার সিম্বলটা হচ্ছে এরকম। সো অ্যাভারেজ RMS স্পিড ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন, যেটার কোনো প্র্যাকটিক্যাল ডিরেকশন নাই, এটা শুধুমাত্র আছে হচ্ছে ভ্যালু বা ম্যাগনিটিউড। এখান থেকে আমাদের আরেকটা জিনিস অনেক সময় লাগে যে যদি আমরা রুট ওভার ফাংশনটা না করি, সেই ক্ষেত্রে উই ক্যান ইন সামটাইমস আই ক্যান রাইট অলসো দ্যাট অ্যাভারেজ mean squared velocity, mean squared speed, comma c square. অনেক সময় আমরা এই ফ্র্যাকশনটা ইউজ করি। সো যদি আমরা রুট ওভার ফাংশনটা না করি, দ্যাট উড অনলি মিন c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কোয়ার ডিভাইড বাই n।
সো ওই সিনারিওতে রুট ওভারের ফাংশনটা বাদ যাবে। ইফ ইউ ওয়ান্ডার কেন এটা নিয়ে কথা বলতেছি, এটার কারণ হচ্ছে দেখেন, if we use this expression for the speed, I can write this thing. Therefore, average kinetic energy of gas particles can be given by half m c square. একটা সিঙ্গেল গ্যাস পার্টিকেলের ম্যাস ধরে নিয়েছিলাম স্মল m, তাহলে একটা সিঙ্গেল পার্টিকেলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ m c square. Therefore, total kinetic energy of all gas particles, এটা আসবে হচ্ছে ওয়ান থার্ড আসার কথা, হাফ কোত্থেকে আসলো? কোথাও একটা ঝামেলা করছে, দাঁড়াও বলতেছে 1 মিনিট। ও না, ঠিকই আছে। টোটাল কাইনেটিক এনার্জি অফ অল দ্য গ্যাস পার্টিকেলস হবে হচ্ছে হাফ m n c স্কয়ার। এটা ঠিকই আছে, আমি কোনো ভুল করি নাই। ওটা হচ্ছে PV ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার। টোটাল কাইনেটিক এনার্জি ভ্যালু হবে হচ্ছে হাফ mc স্কয়ার, ঠিকই আছে। সো যেহেতু আমাদের গ্যাস পার্টিকেলগুলো, আইডিয়াল গ্যাস পার্টিকেলগুলো শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকে, অন্য কোনো টাইপ অফ এনার্জি থাকে না, সেই জন্য আইডিয়াল গ্যাস পার্টিকেলগুলোর জন্য অন্য কোনো টাইপ অফ এনার্জির কথা আমরা আলাপই করতেছি না। সো আইডিয়াল গ্যাসের পার্টিকেলের শুধু এনার্জি হবে হচ্ছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি। সো আই গট স্টাক ইন মাই থট প্রসেস ফর আ ওয়াইল। সো এইটুকু হচ্ছে আমাদের সি স্কোয়ার বা অ্যাভারেজ আরএমএস স্পিডের একটা বেসিক রিপ্রেজেন্টেশন ফর ক্যালকুলেশন। এরপরে যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে উই ক্যান ডিরাইভ সাম ফর্মুলা টু রিলেট উইথ দিস ওয়ান উইথ এ লিটল বিট অফ ডিসকাশন। এই ডিসকাশনের কয়েকটা পার্ট তোমাদেরকে দেখাই। দিস ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন ফর ইউর সিলেবাস ভলিউম ইজ নট সামথিং দ্যাট ইউ হ্যাভ টু স্পেসিফিকলি লার্ন, বাট এই জিনিসটা আমাদের অনেকগুলো কেসেই দরকার হয়। হ্যাঁ, ওটা হচ্ছে PV ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার, আর এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি অফ অল দ্য গ্যাস পার্টিকেলস, সেটা হচ্ছে হাফ mc স্কয়ার। আমরা PV ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার করবো, পরে ওই যে 3/2 kT একটা জিনিস চলে আসে না, ওখান থেকে 3/2 হাফটা 1/3 আর হাফটা ম্যানেজ হয়, আসবে সব পুরো জিনিসটাই দেখাবো আমি, নো ওয়ারিজ। আচ্ছা, আমরা এখন একটা নতুন ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করছি। আমি ফর্মুলাটার ভ্যালু আগে লিখি, তারপর হচ্ছে এটার অ্যাকচুয়াল মিনিং কি হাবি যাবে এগুলো লিখছি। PV ইকুয়ালস টু 1/3 m c স্কয়ার ডেরিভেশন। এই ডেরিভেশনটা তোমাদের সিলেবাসের জন্য মনে হয় না লাগবে। এটা কি আছে সিলেবাসের জন্য? কি আমাদের লাগে এটা? 1 মিনিট, আমি একটা জিনিস দেখতেছি, 1 মিনিট। তোমরা পরীক্ষা দিবা হচ্ছে কত সালে? 2025-এ। 2025 temperature scale, ideal gases, state, kinetic theory of gas. State the basic assumptions of the kinetic theory of gas and how particle movement causes the pressure to exert of the gas and derive and use. Yeah, derivation করতে পারতে হবে। You have to learn how to derive this equation. So এই ডেরিভেশনটা আমাদের সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ডেরিভেশনটা কীভাবে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে একটা থেকে আরেকটা জিনিস বোঝাচ্ছি। আছে এই হেডিংটা পুরোটা আমরা একটু পড়ে শেষ করি। Explain how molecular movement causes the pressure exerted by a gas and derive and use the relationship PV equals to 1/3 mc square, where c square is the mean square speed, a simple model considering one-dimensional collisions and then exerting
extending to 3 dimensions using 1/3 c square equals to 6 square is sufficient. Understand that the root mean square speed is given by this equation, and compare PV equals to 1/3 mnc square with PV equals to nkt to deduce that the average translational kinetic energy of a molecule is 3/2 kT, and recall there and use this equation. এই সবগুলো জিনিসপত্র আমরা দেখব আস্তে আস্তে। খেয়াল করি কি বোঝা যাচ্ছে, এটা ডেরিভেশনটা কিভাবে হবে। To make sense of this whole discussion, we're going to consider a very simple scenario. Let's assume that this is a perfectly cube container where the length of the container is L, L and L. So সব দিকে dimension হচ্ছে L. Let us assume one single gas particle which was initially starting its journey from the very left corner, starts with an initial velocity of cx. আমরা এখানে horizontal component বোঝানোর জন্য x ইউজ করতেছি। So let's assume one single gas particle starts from here, and it is going to make its journey all the way from here all the way up to the very right wall. It's going to hit over there and eventually come back to the original place. So আমাদের একটা সিঙ্গেল ওয়ালকে হিট করার জন্য টোটাল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করতে হবে হচ্ছে 12. So the time required for collision with the same wall, একই ওয়ালকে কনজিকিউটিভলি দুইবার কলিশন করার মাঝখানের টাইমটা হচ্ছে t. So let in t time না লিখি, let t time is required for one gas particle moving horizontally with speed cx to collide with one wall between consecutive collisions. So এখানে কয়েকটা জিনিস একটু বোঝা দরকার। প্রথমে তোমাদের মাইন্ডসেটটা সেট করতেছে, এখানে তো অনেকগুলো পার্টিকেল ঘুরতেছে, আমরা অনেকগুলো পার্টিকেলকে একসাথে জাজ করব না, কারণ আমরা একটা পার্টিকেল নিয়ে জাজ করতেছি। সো ফার্স্ট থিং দ্যাট উই আর ট্রাইং টু অ্যাচিভ ইজ দ্যাট, মনে করো আমাদের এইখানে একটা পার্টিকেল এসে এই ওয়ালে হিট করতেছে, এই ওয়ালে হিট করলে সেটা ফোর্স ক্রিয়েট করবে। আর কথা হচ্ছে এই ওয়ালে যদি একটা পার্টিকেল যদি শুধু হরিজন্টাল লাইনে মুভ করে, তাহলে অলটুগেদার এই একটা ওয়ালে একটা হিট থেকে পরের হিট পর্যন্ত একবার এসে হিট করলো, তারপরে আবার এসে হিট করবে, দুইটা হিট করার মাঝখানে টোটাল যতটুকু টাইম গ্যাপ থাকবে সেই টাইমটা গ্যাপটাকে আমরা ধরতেছি টি। সো দিস ওয়াল is going to be pushed by this one gas particle after every t amount of time, এবং এই টি অ্যামাউন্টের মধ্যে টাইমের মধ্যে পার্টিকেলকে টোটাল লেংথ অফ দ্য কন্টেইনার হরিজন্টাল ডাইমেনশন এক্স অ্যাক্সিস ডাইমেনশনকে কভার করতে হবে দুইবার। ফ্রম দ্যাট আইডিয়া উই ক্যান রাইট therefore the speed cx can be written as 12/t. এটা হচ্ছে একটা আইডিয়া যে আমাদের এই পার্টিকেলের স্পিড হতে হবে হচ্ছে 12/t। and then whenever the particle is going to collide on this container, আমি কি 12/t দিছি না শুধু L/t দিছিলাম? 12/t ছিল না? হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা টাইম ফর কলিশন, টাইম ফর কনজুগেট কলিশন ধরি, টিটাকে সাবজেক্ট করলে আমরা পাবো হচ্ছে 12/cx। এটা একটা ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। সো এই প্যারাগ্রাফটা খুব ভালো করে বোঝা দরকার যে একটা সিঙ্গেল সারফেসের উপরে আমরা কতটুকু ফোর্স দিতেছি, সেই ফোর্সটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। ফোর্স থেকে আমরা আস্তে ধীরে প্রেসারে যাব, ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করলে প্রেসার হবে, সেখান থেকে আমাদের এই ভ্যালুগুলো আসবে। সো অবজারভেশনগুলো খেয়াল করেন। সো আমরা টাইমটা ক্যালকুলেট করলাম, cx = 12/t, সো টাইম ইজ গিভেন বাই 12/cx। এই টাইমটা আমাদের হাতে থাকুক, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে whenever one of these gas particles is going to hit onto this container wall, it is going to undergo a little bit of momentum change.
Now, interesting idea, we have defined in the ideal gas assumptions that all the collisions that an ideal gas particle do, collisions that an ideal gas particle do are perfectly elastic collision. তার মানে আমাদের এটা যদি কন্টেনার ওয়াল হয়, আমি এখানে ফিজিক্যালি জাস্ট একটা পোর্শন আঁকতেছি, এটা হচ্ছে আমাদের কন্টেনার ওয়াল, একটা পার্টিকেল এম মাসের একটা পার্টিকেল সিএক্স স্পিডে এসে হিট করতেছে, এই স্পিডটা যদি পজিটিভ হয় তাহলে কলিশন শেষ করার পর সে যখন বাউন্স ব্যাক করবে তখন তার ভেলোসিটি হবে হচ্ছে -cx, right? So in that case we can write therefore change of momentum after collision with wall is given by m into -cx that is minus 2mcx. এটা হচ্ছে একটা পার্ট। এই চেঞ্জিং মোমেন্টামটাকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করে দেই, therefore force exerted by one collision can be given by delta p divided by t, which can be written as minus 2m cx divided by 2l divided by cx. বুঝি দেখো আমাদের এখান থেকে টাইমটা আমরা ক্যালকুলেট করছিলাম, এই টাইমটাকে এখানে রিপ্লেস করছি, তো অলটুগেদার আমাদের 2 কাটা চলে যাবে আর এদিকে চলে আসবে হচ্ছে minus m cx squared. So cx মাল্টিপ্লাই হইল আর হচ্ছে ডিভাইড বাই l সরি, হ্যাঁ, minus 2m cx squared divided by l. এইটুকু হচ্ছে একটা কলিশন থেকে পাওয়া টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স। আচ্ছা, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম কন্টেনারের মধ্যে মোট টোটাল n নাম্বার অফ পার্টিকেলস আছে, সো অল টুগেদার আমরা, হ্যাঁ, সরি 2 কাটা চলে যাবে, হ্যাঁ ওটা ভুলে গেছি, মাই ব্যাড, থ্যাংক ইউ। সো 2টা থাকবে না, m minus m cx squared divided by l। আচ্ছা, টোটাল কন্টেনারের মধ্যে টোটাল পার্টিকেল আছে হচ্ছে n নাম্বার পার্টিকেলস, সো এরপর আমাদের n নাম্বার পার্টিকেলসের টোটাল ফোর্স এক্সারশন বের করতে হবে, অ্যান্ড দেন সেখান থেকে আস্তে ধীরে আরো কিছু ক্যালকুলেশন আসবে। বাট তার আগে এই জায়গাতে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেশন আছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশন। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনটা মনে রাখা বা বোঝা একটু ডিফিকাল্ট, সো এই পার্টটা একটু ভালো করে খেয়াল করো। To come up to this much calculation, we are only considering the motion of the particle in the horizontal direction, which was represented as cx. Speed was considered along the x-axis, exclusively along the x-axis. Important part, actually the particle goes to the x-axis move করতেছে, the particles are moving in all directions, and if any particle is moving in a three-dimensional oblique or tilted direction, is going to have all the three components. Now, interestingly, because all the particles are identical and statistically they all have similar type of motion and they are confined within the container, so they are not essentially going anywhere. So আমরা logically ধরতে পারি যে যে কোনো একটা certain particle এর জন্য the vector quantity that is speed of a total particle, this c bar can be written as the vector sum of the horizontal component plus vector sum of the vertical component plus vector sum of the z component. So c x y z তিনটাকে যদি আমরা ভেক্টর সাম করি তাহলে এই জিনিসটা পাবো। পিথাগোরাসের ল থেকে আমরা যদি এই সবগুলো জিনিসের ম্যাগনিটিউড নিয়ে কাজ করি, পিথাগোরাসের ল মনে আছে, যদি আমাদের দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার থাকে তাহলে হচ্ছে হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু অপোজিট স্কয়ার প্লাস বেস স্কয়ার। সো এখানে এই জিনিসটাই হচ্ছে, বাট ফর এ থ্রি ডাইমেনশনাল ট্রায়াঙ্গেলের জন্য হচ্ছে। সো এই জিনিসটাকে যদি আমরা ভ্যালুর জন্য হিসাব করি, therefore we can write c square can be written as cx square plus cy square plus cz square. আচ্ছা, আমি এই জিনিসটা এখানে লিখতেছি, এই জিনিসটা আমি আঁকতেছি না, বিকজ এটা আঁকতে গেলে আমার জানটা খারাপ হয়ে যাবে। আমি এই জিনিসটার ড্রয়িংটা তোমাদেরকে ফিগার দেখে দেখাই।
আচ্ছা, দিস ক্যান ওয়ার্ক প্রিটি ওয়েল। এই ফিগারটা নিয়ে কাজ করি। আরে বাবা, খালি ট্যাব ওপেন হয়ে যায়। এই ফিগারটা আপনারা একটু দেখেন। এখানে ক্যান ইউ ভিজুয়ালাইজ দ্য 3-dimensional ডিরেকশন ওভার হিয়ার? এখানে আমরা ডিটাকে বলি হচ্ছে অ্যাকচুয়াল ডায়াগোনাল অফ দ্য কিউব, আর এইচটাকে বলি হচ্ছে সারফেস ডায়াগোনাল। ডিটাকে বলতেছি অ্যাকচুয়াল ডায়াগোনাল, আর এইচটাকে বলি হচ্ছে সারফেস ডায়াগোনাল। এখানে একটা জিনিস চিন্তা করেন, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা অরিজিন, ও আমরা এই ডিরেকশনে লেবেল করছি হচ্ছে আমাদের টোটাল। আমি এখানকার নাম্বারগুলো সব মুছে দিচ্ছি, এই নাম্বারগুলো সব মুছে দিচ্ছি, বিকজ আই এম গোনা নিড দ্য শেপ, নট দ্য হোল থিং। সো আমি এই ডাইমেনশনগুলো সব মুছে দিচ্ছি। আই এম গোনা রিলেবেল দ্য ডাইমেনশন। আমরা এখান থেকে এই রেড কালার অ্যারো দিয়ে মনে করো আমাদের টোটাল ভেলোসিটি সিটাকে রিপ্রেজেন্ট করলাম। দিস উড মিন এইদিকে যদি এক্স অ্যাক্সিস ধরি, লেটস ইফ আই কনসিডার দিস ডিরেকশন অ্যাজ মাই এক্স অ্যাক্সিস, দিস ডিরেকশন অ্যাজ মাই z axis, and this direction that goes further, this direction as my y axis, তাহলে এইটার এই কম্পোনেন্টটুকু হবে হচ্ছে cx, y axis বরাবর যে পার্টটুকু আছে এই কম্পোনেন্টটুকু হবে হচ্ছে cy, আর এই ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইডটুকু হবে হচ্ছে cz across the along the three different dimensions. সো তুমি এখানে দেখো আমাদের এই যে ব্ল্যাক লাইন যেটা আছে, এই এখানে একটা 90 ডিগ্রি থাকার জন্য আমাদের এই ব্ল্যাক লাইনটার ভ্যালু হবে হচ্ছে দিস ওয়ান। এই দিস ব্ল্যাক লাইনের লেন্থটা হবে হচ্ছে cx স্কয়ার প্লাস cy স্কয়ার, which is going to be equal to the diagonal of this one. ওই সেম ইনফরমেশনটাকে যদি আমরা আবার ফার্দার এই রেড কালারের যে টোটাল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের জন্য ইউজ করি, ওই সিনারিওতে আমরা এই হাইপোটেনাসের জন্য পাবো হচ্ছে c স্কয়ার ইকুয়ালস টু cx square plus cy square that comes from the base plus cz square. বুঝা যাচ্ছে? একটা ট্রায়াঙ্গেল ছিল হচ্ছে সারফেসের উপর, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে অবজেক্টের ভিতরে কোণাকুণি। সো ওইখান থেকে আমরা এই ভ্যালুটা পাই। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে বেসিক জিওমেট্রি। এরপর যে অ্যাপ্রক্সিমেশনটা আছে, অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে বিকজ অল দ্য পার্টিকলস অফ দ্য কন্টেনার্স আর আইডেন্টিক্যাল অ্যান্ড দে আর অল মুভিং ইন এ they are all moving continuously within the container. Essentially, this would mean that the individual components along the three different directions can be considered to be equal to each other. So, ideal গ্যাসের পার্টিকেলগুলোর জন্য তাদের হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং জেড অ্যাক্সিস কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্টের নিউমেরিক্যাল ভ্যালু নেসেসারিলি ইকুয়াল হওয়ার কথা। ফর ideal gas, Cx equals to Cy equals to Cz. This is happening because of the statistical approximation. So এই পার্টটা হচ্ছে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট স্টেপ। এই পার্টটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন বাবা ভুলে যেতাম এবং প্যাচ খেয়ে যেত। সো তিনটা কম্পোনেন্টে যদি নিউমেরিক্যালি ইকুয়াল হয়, we can actually replace all of these things over here, and that ultimately leads us to this equation: c square can now be written as cx square plus cx square plus cx square. So তিনটাকে আমরা cx square দিয়ে লিখলাম। এখান থেকে যদি আমরা cx square কে সাবজেক্ট করি, we're going to end up with 1/3 c square. So objected total cx square is going to be numerically 1/3 of the total speed square c square. এই যে cx square এর যে ভ্যালুটা পাইলাম, এইটাকে আমরা নিয়ে বসাই দিব হচ্ছে এই জায়গাতে। we're going to place it over in here. এই কোশ্চেন যদি আমরা এখানে জিনিসটা বসাই, দেখেন আস্তে ধীরে ফর্মুলাটা চেঞ্জ হতে থাকবে। নাও force exerted by one collision is given by, original expression আমি আগে লিখতেছি, original expression ছিল -mcx square divided by L. এই cx square জায়গাতে আমি এই এক্সপ্রেশনে যদি বসাই, is gonna come out to be -mc square divided by 3L. এটা হচ্ছে একটা কলিশনের জন্য টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স। সো ফোর্স এক্সার্টেড বাই
n particles would be this value multiplied by n. So এই total valueটা যদি n দিয়ে multiply করি, we're gonna end up with কোনখানে জানি আমি মাইনাস সাইনটাকে বাদ দিয়ে দিছি। আচ্ছা, মাইনাসটা বাদ দিতে হয়েছে পরের লাইনে। So forces around n particles can be given as minus m n c square divided by 3l. Therefore, pressure exerted by n particles. যখন আমরা জিনিসটাকে ফোর্সটাকে দিয়ে যখন আমরা প্রেসারে কনভার্ট করে গেলাম, তখন আমাদের মাইনাস সাইনটা রাখার দরকার নাই, বিকজ pressure is not essentially a perfectly vector quantity. Pressure is defined to be tensor to be more specific, but আমরা হচ্ছে প্রেসারকে অনেক কেসেই স্কেলার হিসেবেও ডিফাইন করি, কারণ তোমাদের সিলেবাসে এখনো পর্যন্ত টেন্সরের কনসেপ্টটা ঢোকানো হয়নি। সো যখন আমরা প্রেসার করে ফেলবো, প্রেসার হিসাব করার জন্য, তখন আমরা মাইনাস সাইনটা নিয়ে বদার করতেছি না, বিকজ প্রেসার ওয়ার্কস ইন এভরি ডিরেকশন ইকুয়ালি। সো প্রেসার বের করার জন্য টোটাল ফোর্সটাকে এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে। আমরা হিসাব করতেছিলাম হচ্ছে একটা সারফেসের জন্য, এই সারফেসের টোটাল এরিয়া কত হবে, এটা লেংথ এল, ওদিকে ভার্টিক্যাল হাইট এল, তার মানে এরিয়া হবে হচ্ছে এল স্কোয়ার্ড। সো এই একটা সারফেসের টোটাল ফোর্স হচ্ছে এইটুকু, এই টোটাল ফোর্সটাকে আমি এখন এল স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছি। সো if I divide by L square, this one is coming up to be mnc square divided by 3L divided by L square. এই পুরো জিনিসটাকে যদি এখন গুছাই, I'm going to end up with, এখন আর মাইনাস সাইনটা দিব না, সরি মাইনাস সাইনটা বাদ, বিকজ প্রেসার যখন হিসাব করছি তখন আর মাইনাস সাইন লাগছে না, ডিরেকশনের পার্টটা এখন আর দরকার নাই। This is ultimately becoming 1/3 m n c square divided by L cube. ইন্টারেস্টিংলি এল কিউবটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভলিউম হিসেবে, কারণ আমরা ইনিশিয়ালি কন্টেনারটাকে একটা পারফেক্ট কিউব হিসেবে জাজ করছিলাম। সো ইটস গোনা বি 1/3 m n c square divided by the volume, আর প্রেসারের সিম্বল হচ্ছে ক্যাপিটাল পি। তুমি যদি এখন এই পার্ট এবং এই পার্টকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, আলটিমেটলি দিস ইকুয়েশন পপস আপ। PV is given by 1/3 m n c square. For the sake of average speed, we're going to give this symbol over in those two sides, যার কারণে আমরা আলটিমেটলি জিনিসটার টোটাল আর মানে মিন স্কোয়ার ভেলোসিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এই হচ্ছে PV equals to 1/3 mc square এর বেসিক ডেরিভেশন। ইন্টারেস্টিং পার্ট, একটা জিনিস খেয়াল করেন, ইয়েস আমরা ডেরিভেশনের জন্য একটা সারফেস এরিয়া নিচ্ছি হচ্ছে ফোর্সের ডিরেকশনটাকে স্পেসিফাই করার জন্য। আমরা যদি সবগুলো সারফেসের ফোর্স সাইমালটেনিয়াসলি ক্যালকুলেট করি, তাহলে তো রেজাল্টেন্ট ফোর্স চলে আসবে 0। এই যে শুরুতে যে ভেক্টরের যে প্রবলেমটা বলছিলাম, আমরা ওই জন্য একটা সিঙ্গেল সারফেসের উপর কতটুকু ফোর্স কাজ করতেছে সেটা হিসাব করছি, সেই ফোর্সের উপর সেই সারফেসের উপর কতটুকু প্রেসার কাজ করছে সেটা বের করতেছি, অ্যান্ড দেন বাই দ্য আইডিয়া অর ডেফিনিশন অফ ফোর্স বাই দ্য কনসেপ্ট অফ প্রেসার, ওই প্রেসারটা সব সারফেসের জন্য ইকুয়াল হওয়ার কথা। একটা ফিক্স কন্টেনারের মধ্যে যদি আমরা অনেকগুলো গ্যাস পার্টিকেল রাখি, তাহলে তো ডিফারেন্ট জায়গাতে প্রেসার তো ডিফারেন্ট হবে না, গ্যাসের জন্য সব জায়গাতে প্রেসার সেম হয়। এক ফোর্সের ডিরেকশনটার যে ডিপেন্ডেন্সি, যে ফোর্স অলওয়েজ ওয়ার্কস ইন ওয়ান ডিরেকশন, ওই ডিরেকশনের পার্টটুকুকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য আমরা একটা সারফেস দিয়ে হিসাব করতেছি, বাট ইভেন্চুয়ালি দ্যাট প্রেসার উড বি ট্রু ফর দ্য এন্টায়ার কন্টেনার। বুঝছো কি? Absolutely, absolutely. Absolutely. ওইটাই বলতেছি তোমাকে, যে আমরা যখন ক্যালকুলেশনটা করতেছিলাম, প্রথমে আমরা ক্যালকুলেশন শুরু করছি হচ্ছে হরিজন্টাল অ্যাজিউম করে যে পার্টিকেলটা মুভ করতেছে শুধু হরিজন্টালি, বাট ইভেন্চুয়ালি উই এক্সপ্যান্ডেড দ্য আইডিয়া that particle is not expected to only move in horizontal direction. Particle is supposed to move in all three possible components. সবগুলো কম্পোনেন্টই থাকবে, এবং ইভেন্চুয়ালি যখন আমরা ওই পার্টিকেলের হরিজন্টাল কম্পোনেন্টে যে cx টাকে যখন c দিয়ে রিপ্লেস করতেছি, উই কাম আপ উইথ দিস নাম্বার,
যে যখন আমরা পার্টিকেলের টোটাল ভেলোসিটি নিয়ে কাজ করব তখন আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটার সাথে একটা 1/3 মাল্টিপ্লাই হবে, বিকজ ইন টার্মস অফ ম্যাগনিটিউড দ্যাট হ্যাপেন্স টু বি 1/3 স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা এই জিনিসটাকে ট্রু ধরে নেই। সো হ্যাঁ, তুমি জিনিসটা বলতেছো যে হ্যাঁ পার্টিকেল তো শুধু এক ডিরেকশনে মুভ করবে না, পার্টিকেল সব ডিরেকশনে মুভ করবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি ট্রু। সব ডিরেকশন মুভমেন্টের ইফেক্টটাকে আমরা এই ট্রিগোনোমেট্রিক কনভার্সন দিয়ে, সরি পিথাগোরিয়ান কনভার্সন দিয়ে ইকুয়েশনে ইনপুট করছি। তোমার কোশ্চেনে আনসার পাইছো বাবা? So this is one mathematical way to derive the equation. এটা derive করার আরো কিছু উপায় আছে, ক্যালকুলাস দিয়েও করা যায়। ক্যালকুলাস দিয়ে করার প্রসেসটা একটু কমপ্লিকেটেড, তোমাদের যেহেতু ক্যালকুলাস ফিজিক্সে খুব ডিটেলসে নাই সেজন্য আমরা কখনোই ক্যালকুলাস দিয়ে আসলে জিনিসটা দেখাই না, বাট এটা ক্যালকুলাস দিয়েও ডিরাইভ করা যায়। ক্যালকুলাস দিয়ে ডিরাইভ করলেও আমাদের এক্স্যাক্টলি একই ইকুয়েশনই আসে। এনিওয়ে, সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন পি ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এখান থেকে আমাদের আরো অনেক জিনিস শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা যে টোটাল ভ্যারিয়েবলটা দেখলাম সেটা হচ্ছে পি ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার। সো পি ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার এই এক্সপ্রেশনটা আমাদের কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে if I go up a little bit I need you to see total kinetic energy of all gas particles was 1/2 mc square. Total kinetic energy of all gas particle was 1/2 mc square, but PV product of pressure and volume এই প্রোডাক্টটা হচ্ছে 1/3 mc square. আমি একদম শুরুতে জিনিসটা তোমাদেরকে দেখাইছিলাম যে প্রেসার আর ভলিউমকে মাল্টিপ্লাই করলে, ইউনিট মাল্টিপ্লাই করলে কিন্তু জুল আসে। This doesn't necessarily mean that the product of pressure and volume itself is the total kinetic energy. No. প্রেসার ভলিউমকে মাল্টিপ্লাই করতে আসলে মাল্টিপ্লাই করলে আসছে হচ্ছে 1/3 mc স্কয়ার, বাট অ্যাকচুয়াল আইডিয়াল গ্যাসের টোটাল কাইনেটিক এনার্জি মেজারমেন্ট হচ্ছে হাফ mc স্কয়ার। সো এই দুটো জিনিস আলাদা আলাদা করে মনে রাখতে হবে। ইউ আর নট সাপোজ টু মিক্স দিস আপ। এখান থেকে আমাদের ফার্দার আরো ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো আমি অল্প অল্প করে দেখাচ্ছি। এক নম্বর ক্যালকুলেশন হচ্ছে, এক নম্বর যে মানে রেগুলার বলা হচ্ছে করোলারির আরেকটা নাম হচ্ছে যে ডিরাইভড ইকুয়েশন। এখান থেকে যদি আমরা আরো কিছু ডিরাইভেশন বের করি, একটা বুলেট দিতেছি, লেটস সে বুলেট, সেটা হচ্ছে if we consider the m into m, recall আমাদের ইকুয়েশন pv equals to 1/3 mc স্কয়ারের মধ্যে, আমি ইকুয়েশন আবার লিখতেছি খেয়াল করেন, এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে ভলিউম, 1/3 হচ্ছে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট। হোয়াট ওয়াজ m? mass of what? Not gas particles. m was defined to be the mass of each gas particle. একটা গ্যাস পার্টিকেলের মাস ছিল হচ্ছে m, আর n ছিল নাম্বার অফ গ্যাস পার্টিকেল। যে আমরা যখন ক্যালকুলেশন করছি মোমেন্টাম ক্যালকুলেশন করছি একটা গ্যাস পার্টিকেল নিয়ে হিসাব করতেছিলাম। সো mটা ছিল একটা গ্যাস পার্টিকেলের মাস, যে লেখা আছে খেয়াল করেন শুরুতে কোথায় যেন লিখলাম, এই যে n mole of gas, n number of gas particles, p is pressure, v is volume, t is thermal temperature of the thermal gas. Each gas particle, important term, each gas particle has a mass of m. So m টা হচ্ছে একটা গ্যাস পার্টিকেলের মাস। সো এইখানে যদি আমি এই ইকুয়েশনের v দিয়ে বোথ সাইডকে আবার ডিভাইড করে দেই, কেন করছি সেটা দেখাচ্ছি। আই এম রাইটিং দিস ইন এ ভেরি স্পেসিফিক ফরম্যাট, m into capital N divided by v into c square. দেখেন একটা গ্যাস পার্টিকেলের মাস ইনটু নাম্বার অফ গ্যাস পার্টিকলস, এই দুটোকে প্রোডাক্ট করলে টোটাল গ্যাসের মাস বের হবে না? টোটাল গ্যাসের মাস যদি ভলিউম ডিভাইড করে দেই, দ্যাটস সাপোজ টু গিভ আস দ্য ডেনসিটি।
সো ওইখান থেকে আমরা প্রেশারকে আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে লিখতে পারি প্রেশার ক্যান বি গিভেন অ্যাজ 1/3 ইন্টু ডেন্সিটি ইন্টু সি স্কোয়ার। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট ইকুয়েশন হতে পারে, এটা দিয়ে আমাদের অনেক সময় ম্যাচ করতে হয়। একটা গেল। 2 নম্বর জিনিস হচ্ছে from this equation we can try to figure out what would be the average kinetic energy of all the gas particles. এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, phrasing and choice of words are very important and crucial. একটা সিঙ্গেল পার্টিকেলের মোশন কখনো অ্যাভারেজ হয় না, অনেকগুলো পার্টিকেলের মোশন অ্যাভারেজ হয়। সো ইউ শুড নট রাইট অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান গ্যাস পার্টিকেল। যদি এটা বইতে অনেক সময় থাকে, ইটস সাপোজ টু বি অ্যাভারেজ গ্যাস পার্টিকেল, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ অল দ্য গ্যাস পার্টিকলস। অ্যাভারেজ যখনই মিন করতেছি, ইট মিনস হাউ মাচ ইজ অ্যাভেলেবল পার পার্টিকেল, ঠিক আছে? এনিওয়ে, এই ফ্রেজিং নিয়ে অনেক সময় মার্ক স্কিমে ঝামেলা করে। সো আই এম গোনা রাইট ইট লাইক দিস: average K of one gas particle can be written as half m c squared. এখানে আমরা এই জিনিসটাকে একটু মানুষ করব। কিভাবে মানুষ করব খেয়াল করেন। এইটা এখানে থাকুক। I'm gonna bring up this equation and somehow convert this into this form. এটা যিনি কেমনে করে করে আমি ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, মনে পড়ছে। আমাদের একটা ফর্মুলা ছিল PV equals to nRT, একটু আগে আটটা বের করলাম, PV equals to 1/3 mn c square। বলবেন এখানে দেখেন অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে আমাদের একসাথে কাজ করতে হচ্ছে। ইনিশিয়ালি ইটস গোনা অ্যাপিয়ার টু বি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড প্রবলেমেটিক, যে এত ডিফারেন্ট সিম্বল কেন। ইট ইজ হোয়াট ইট ইজ। উই আর স্টিল, তোমরা যখন যেমন যদি কেউ লাইফে ম্যাথস নিয়ে অ্যাকচুয়ালি পড়াশোনা করো, পিওর ম্যাথস নিয়ে পড়াশোনা করো, you're going to be working with a lot of different signs and symbols which sound exactly same. এটা একটা ভিডিও জানে কি আমাকে পাঠাইছিল, মিউ 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 নিউ নিউ মিউ মিউ নিউ। আচ্ছা, 1 মিনিট, মনে হয় পাঠাইছিল, মুনাম পাঠাইছিল। বল 1 মিনিট। কই জানি দেখছিলাম কিন্তু ভুলে গেছি। না, not this one, not this one, not this one. আচ্ছা, আমি পরে পাইলে তোমাদের পেজে পাঠাবো না। এনিওয়ে, ডিস্ট্রাকশন। সো PV equals to 1/3 mc square। এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন: প্রেশার, ভলিউম, এটা হচ্ছে মোল নাম্বার, মোলার গ্যাস কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, mass of one gas particle, total number of gas particles, mean squared velocity of the gas particles. এইখান থেকে আমি PV পার্টটুকু ছাড়া আমি এই দুটো প্রশ্ন নিয়ে কাজ করছি। মোল নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ নাম্বার অফ গ্যাস পার্টিকলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, ঠিক না? এটা হচ্ছে মোল নাম্বার বেসিক আইডিয়া। RT equals to 1/3 mn c square। এখান থেকে আমি n আর n কে ক্রস আউট করে দিলাম। ক্রস আউট করে দেওয়ার পর I am gonna be left with R divided by NA into T equals to 1/3 mc squared। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা নতুন ফ্র্যাকশন আসলো, R হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, NA হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই দুটোকে রেশিও করলেও আরেকটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টটাকে আমরা লিখি হচ্ছে স্মল k দিয়ে। সো স্মল k ইজ কল্ড দ্য বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যানের নামে একটু ঝামেলা আছে, n দুইটা, বোলসম্যানস কনস্ট্যান্ট। এই বোলসম্যান কনস্ট্যান্ট একটা ভালো একটা আইডিয়া আছে, আমি ভালো আইডিয়া মানে বুঝার একটা ভালো আইডিয়া আছে, ভালো উপায় আছে, আমি যেসব বুঝাচ্ছি। বোলসম্যান কনস্ট্যান্ট ইজ গিভেন বাই মোলার গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার।
একটা জিনিস দেখেন, মোলার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা ছিল হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। এটার বেসিক মিনিংটা হচ্ছে, আপনি যদি ইউনিটটা খেয়াল করেন, ইউনিটটা কি মিন করে? এটা মিন করা হচ্ছে 1 মোল আইডিয়াল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে হইলে টোটাল 8.31 জুল অফ এনার্জি লাগবে। 1 মোল আইডিয়াল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে হলে 8.31 জুল অফ হিট এনার্জি তাকে ফিড প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে এই কনস্ট্যান্ট মিনিং। তুমি যখন এই নাম্বারটাকে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করে দিবা, ইউ উইল বি এবল টু ক্যালকুলেট হাউ মাচ এনার্জি ইজ রিকোয়ার্ড to increase the average temperature of one gas particle by 1 Kelvin. So 6.02 into 10 to the power 23 এতগুলা গ্যাস পার্টিকেলের টেম্পারেচার 1 কেলভিন বাড়ানোর জন্য এনার্জি লাগে হচ্ছে এত জুল। তাহলে একটা গ্যাস পার্টিকেলের এনার্জি বের করার জন্য কত জুল লাগে সেটাই হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যান কনস্ট্যান্ট ইজ a similar constant like Avogadro's constant, but it is applicable for each gas particle. এই হচ্ছে পার্থক্য। সো এটা আসলে এটাকে আমরা এই নতুন কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করলাম। এটা হচ্ছে KT ইনটু 1/3 mc স্কয়ার। এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমরা এই কোশ্চেনটার মধ্যে সামহাউ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান গ্যাস পার্টিকেল এই হাফ mc স্কয়ারটা আনতে চাই, কিন্তু এখানে চলে আসছে 1/3 mc স্কয়ার। সো এটাকে মানুষ করার জন্য আমরা যে কাজটা করতেছি, আমরা একটা এখানে হাফ mc স্কয়ারে লিখলাম এবং কম্পেনসেট করার জন্য আমরা একটা 2 সামনে লিখব। আমরা এই এক্সপ্রেশনটা লিখতেছি হচ্ছে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জিটাকে এখানে বসানোর জন্য, কিন্তু আগে তো ছিল হচ্ছে বেসিক্যালি এখানে 1/3, সো আই এম গোনা রাইট 2/3 ওভার হিয়ার। সো 3টা এখানে চলে আসছে, আর এই দুইটা 2 হচ্ছে এক্সট্রা বসাইছি এই এক্সপ্রেশনটা আনার জন্য। সো এখান থেকে আমি পাবো হচ্ছে, যদি 3/2 কে মাল্টিপ্লাই করে দেই, আই এম গোনা গেট 3/2 KT ইকুয়ালস টু হচ্ছে অ্যাভারেজ K অফ 1 বলো বাবা gas Avogadro's constant, number of Avogadro, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই যে n এটা কোথা থেকে আসে এটা খেয়াল করেন, যে মোল নাম্বার যেটা ছিল না, এই যে n টা যেটা ছিল, n টাকে ভেঙে এটা লিখছি, ঠিক আছে। সো ফাইনালি আমরা পাইলাম হচ্ছে therefore average kinetic energy of one gas particle is given by 3/2 KT। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে দেখেন হিসাবপত্র সব করে ক্যালকুলেশন করে দেখা গেল যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস পার্টিকেলের যে এক্সপ্রেশন আমরা পেলাম, তার মধ্যে 3/2 হচ্ছে একটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, K বোলসম্যান কনস্ট্যান্ট স্মল k এটাও একটা কনস্ট্যান্ট, অ্যান্ড ক্যাপিটাল T এটাও একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার। অ্যান্ড এই দুটোই যদি কনস্ট্যান্ট হয়, this would necessarily mean average kinetic energy of one gas particle, so therefore I can write average K is directly proportional to thermodynamic temperature। তার মানে আইডিয়াল গ্যাসের পার্টিকেলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি শুধুমাত্র একটা ফিজিক্যাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার নাম হচ্ছে টেম্পারেচার। লাইক আই টোল্ড ইউ এট দ্য ভেরি বিগিনিং, আইডিয়াল গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে শুধু কি আছে? কাইনেটিক এনার্জি আছে, তাদের মধ্যে কোনো রকম পোটেনশিয়াল এনার্জি নাই, এবং কাইনেটিক এনার্জি কন্ট্রোল করবে কি? পার্টিকেলগুলোর স্পিড। সো দ্যাট অলসো ইভেন্চুয়ালি পপস আপ টু বি ট্রু, যে আমাদের আইডিয়াল গ্যাসের টেম্পারেচার যত বেশি হবে, আইডিয়াল গ্যাসের পার্টিকেলগুলোর average kinetic energy তত বেশি হবে, which means for an ideal gas pressure does not control average kinetic energy, volume does not control average kinetic energy, only the temperature controls average kinetic energy। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এরকম যে যদি আমরা কোনো প্রেসার এবং ভলিউমকে এমনভাবে ম্যানেজ করি যে আমাদের টেম্পারেচার সেম থাকে, ফর এক্সাম্পল বয়েলস ল, শুরুতে আমি যদি তোমাদের দেখাচ্ছিলাম যে বয়েলসের বেসিক আইডিয়াটা ছিল হচ্ছে আমরা যদি টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরি, তাহলে প্রেসার এবং ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল হয়, P1 ইকুয়ালস টু P2 V2। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসকে যদি আমরা এমনভাবে চেঞ্জ করি যে তার টেম্পারেচার চেঞ্জ না হয়, তার প্রেসারও চেঞ্জ হলো, ভলিউমও চেঞ্জ হলো, বাট এমনভাবে চেঞ্জ হলো যে টেম্পারেচার ফিক্স আছে, তার মানে পার্টিকেলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জিও সেম আছে, পার্টিকেলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় নাই, হুইচ অলসো মিন আমাদের টোটাল অ্যামাউন্ট অফ গ্যাসের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিও সেম আছে। কারণ আইডিয়াল গ্যাসের যেহেতু টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি। This would mean if you want to make Boyle's law happen for an ideal gas, if you want to keep the temperature constant and only change pressure and volume, তুমি সিস্টেমের মধ্যে কোনো রকম হিট এনার্জি ঢুকাইতেও পারবা না, সিস্টেম থেকে কোনো হিট এনার্জি বাইরে করতে পারবা না, কারণ সিস্টেম থেকে তুমি হিট এনার্জি ঢুকাও বা বের করো, দ্যাট ইজ সাপোজ টু অ্যাফেক্ট দ্য টেম্পারেচার। টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি আমরা এই ঘটনাটা ঘটাই, তাহলে পার্টিকেলগুলোর ইন্টারনাল ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না।
এই কনসেপ্ট আমাদের এরপরে যে আইডিয়াটা আছে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সেখানে গিয়ে আবার কাজে লাগবে। সো দ্যাটস গোনা বি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। Might as well make a second column and take some stuff out of here. Okay, and I'm gonna put a vertical line at the middle যাতে করে পরে আমাদের লেসন ফলো করতে সমস্যা না হয়। Reduce the size of this page. কি কি জানি তোমরা হচ্ছে কি ক্লাস রয়েছে 2024 A2 থার্মাল লেকচার 2 12 বলবান I'll take a 5 minutes break. আমি তোমাদের ছবিটা আমি গ্রুপে দিয়ে দিতেছি, তোমরা একটু ওইখান থেকে একটু দেখো। দেখো তো এটা ফুল রেজলিউশন আপলোড হয়েছে কিনা। সাফান, জয়দীপ, আরিশ, আনিক আহমেদ, আরমিন খান, সামিনী আসার, সাহস, হ্যাঁ একটু সোহাম একটু এটা ডাউনলোড করে দেখো তো লেখাগুলো পড়ার মতো রেজলিউশন আছে কিনা। আসে? আচ্ছা ঠিক আছে, এটা একটু পড়তে থাকো, দেখো শুরু থেকে কি কি পড়ালাম, এরপরে এসে আমি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স শুরু করতেছি। 5 মিনিটস।
back, let's start. আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট বুঝাচ্ছি, আপনারা একটু দেখেন। Let's say we have a closed system. Closed system means heat energy can be given out and heat energy can be enter and or leave the system, but mass of the system will remain constant. Isolated system would mean that not energy, no mass can exchange. A closed system means energy can go in and out, but mass cannot. So in a closed system, let's say এটা হচ্ছে আমাদের একটা closed system. আমি সিস্টেমটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল একটা ফিগার রাখি, খেয়াল করেন। লেটস সে উই হ্যাভ আ পিস্টন সিলিন্ডার মেকানিজম। এটা হচ্ছে একটা পিস্টন সিলিন্ডার মেকানিজম, তার মাঝখানে একটা পিস্টন দেওয়া আছে। draw this with green. And it has a bit of handle. এটাকে আমরা গ্রিন দিয়ে ফিল আপ করে দিই। So let's say this is a frictionless piston that is attached with a horizontal cylinder. এই সিলিন্ডারের মধ্যে অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে। এই সিলিন্ডারকে আমরা বাইরে থেকে হিট দিতে পারবো বা এই সিলিন্ডারের ভেতর থেকে হিট বের করতে পারবো। এটা হচ্ছে একটা জিনিস। দুই নম্বর হচ্ছে এই জায়গাতে হচ্ছে atmosphere, which means the atmosphere is continuously pressuring this surface with the atmospheric pressure. So এটা হচ্ছে pressure due to atmosphere. আর এদিক থেকে আমাদের pressure of the gas পিটা কাজ করতেছে। pressure of the gas actually সব দিকেই কাজ করতেছে। আমি জাস্ট আমার এই সারফেস নিয়ে কাজ করব দেখে আমরা এখানে আঁকলাম। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে we can add mechanical energy. We can add mechanical energy to the system by squeezing in the piston. এই পিস্টনকে যদি আমরা অল্প একটু পরিমাণ ভেতরের দিকে মুভ করি, লেটস সে দিস ওয়াজ দ্য সিনারিও। এরপর হচ্ছে আমরা পিস্টনটাকে যদি অল্প একটু ভেতরের দিকে মুভ করি, লেটস সে আই এম গোনা কপি দিস মাচ and move it a bit to the left. If you move the piston a little bit to the inside, then we'll be reducing the volume of the gas a little bit, and gas naturally a volume reduction ta appreciate korbe na because it was pushing onto the surface as well. Initially if the piston was in the fixed position, which means the pressure of the atmosphere and pressure of the gas was equal, এই দুইটা প্রেসার ইকুয়াল হলে এই পিস্টনটা একটা ফিক্সড পজিশনে থাকবে। whenever we have to push the cylinder inside, physically we have to exert some force from the outside to produce additional pressure so that we can squeeze it in. So এই অবজেক্টটাকে সিলিন্ডারটাকে যখন আমরা ভেতর দিকে পুশ করব, necessarily we'll have to do some work onto the gas. So when reducing volume, we have to work against the force that is coming from the gas, and reducing the volume would be required work done on the gas. এই পার্টটাকে ভালো করে বুঝো। So when volume is decreased, comma, work is done on the gas, or we can also write it as work goes in. And ওই সিনারিওতে ডেল্টা W এর ভ্যালু হবে হচ্ছে মানে amount of work done, delta W is given by pressure into change of volume. So যদি আমাদের ভলিউম ডিক্রিজ করে তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ক ভেতরে ঢুকতেছে, সেই কেসে আমাদের গ্যাসের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড বাড়বে।
the amount of work that we are doing onto the gas will be stored as additional energy within the gas. And এই এনার্জি আলটিমেটলি গ্যাসের মধ্যে থাকবে নাকি এই এনার্জি হিট হিসেবে ডিসিপেট হয়ে সাইডের ওয়ালগুলো দিয়ে বাইরে হয়ে চলে যাবে, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। But if we push the piston inside, that way we squeeze the gas, then we are doing physical work onto the gas. In that process, we are adding energy to the system. As a result, the energy of the gas is supposed to increase, and vice versa. And vice versa কথাটা মানে হচ্ছে when volume will be increased, then work will be done by the gas, or we can say work goes out, and vice versa. So work goes out হইতে হইলে গ্যাসকে এক্সটেন্ড করতে হবে। এটা মামুনের কাছে ফরওয়ার্ড হয়ে গেলে সমস্যা নেই। সো ভাইস ভার্সা, সো ভলিউম যদি আমাদের গ্যাসের ভলিউম যদি কমে তাহলে বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, ওয়ার্ক ইজ গোয়িং ইন। আর যদি গ্যাসের ভলিউম বাড়ে তাহলে হচ্ছে ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস আর ওয়ার্ক গোজ আউট, অ্যান্ড ভাইস ভার্সা। সো ইম্পর্টেন্ট পার্টটা আমরা খেয়াল করি। এখন ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সের বেসিক যে স্টেটমেন্ট সেটা হচ্ছে এরকম। তোমাদের সিলেবাসে যে ফর্মেশনটা দেওয়া আছে সেই ফর্মেশনটা এর দেখতে হচ্ছে এরকম, ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এইখানে এই ইনফরমেশনগুলোর ইন্ডিভিজুয়াল মিনিং প্রপারলি বুঝতে হবে। ডেল্টা ডাব্লিউ ইন দিস কেস মিনস ওয়ার্ক ডান অন গ্যাস। এই প্রিপোজিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল। কিউ মানে হচ্ছে হিট এনার্জি added to gas. In that case, delta U represents increase in internal energy. আমরা U দিয়ে normally internal energy represent করি, delta U represents increase in internal energy. এই ইকুয়েশনের বেসিক মিনিং হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসের, আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জিকে আমরা দুইভাবে ইনক্রিজ করতে পারি। ইফ উই ইন্ট্রোডিউস সাম হিট এনার্জি টু দ্য সিস্টেম তাহলে তো ইন্টারনাল এনার্জি বাড়বে, অথবা যদি আমরা বাইরে থেকে তার উপর কিছু ওয়ার্ক পারফর্ম করি, যেহেতু এখানে প্লাস সাইন দিয়েছি, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস যদি করি তাহলেও তার ইন্টারনাল এনার্জি বাড়বে। সো দুইভাবে আমরা একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জি বাড়াতে পারি। যদি এটা হচ্ছে তোমাদের সিলেবাসে যে ভ্যারিয়েশনটা আছে, অনেক বইতে, বেশিরভাগ বইতে এই ভ্যারিয়েশনটা দেওয়া থাকে, বাট কিছু কিছু বই আছে যেই বইগুলোতে এই ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স ডিফারেন্টলি লেখা আছে। অ্যান্ড অল্টারনেট ভার্সন ক্যান লুক লাইক দিস, alternate version of first of thermodynamics, যেটা তোমাদের সিলেবাসে নাই, বাট তারপর দেখাচ্ছি কারণ তোমরা যদি হ্যালিডেরিসের বই পড়ো বা সিনিয়র কোনো রাইটারের বই পড়ো, you might come across this different variation, you might feel this is wrong. No, this is not wrong. Let me show you. Alternate versionটা দেখতে হচ্ছে এরকম, Q equals to delta U plus delta W. এই সিনারিওতে Q হচ্ছে heat supplied into the system, delta W হচ্ছে internal energy increase of the system, and delta W would be work done by gas. এই কোশ্চেনটা মানে হচ্ছে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাসে যতটুকু হিট ট্রান্সফার করব তার একটা ফ্র্যাকশন দিয়ে তার অ্যাকচুয়াল কাইনেটিক এনার্জি বাড়বে, তার ইন্টারনাল এনার্জি বাড়বে, এবং বাকিটুকু দিয়ে সে এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর, অ্যাটমসফিয়ারের উপরে কিছু ওয়ার্ক পারফর্ম করবে। সো টোটাল অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড উড নট বি ইউজড ফর দ্য ইন্টারনাল এনার্জি ইনক্রিজ। যদি আমরা হিট প্রোভাইড করে যদি ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে চাই তাহলে ইন্টারনাল এনার্জি ইনক্রিজও কিছু হতে পারে, তার সাথে কিছু অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বের হয়ে যেতে পারে। সো এই ডেফিনেশনের জন্য এটাকে আমরা বাই গ্যাস বলতেছি। ইফ ইউ ওয়ান্ডার স্যার তাহলে তো দুটো ফর্মুলা কি ডিফারেন্ট হয়ে গেল না? মার্ক মাই ওয়ার্ডস, নো। কেন নো? লেট মি শো ইউ। এই কোশ্চেন থেকে যদি আমি ডেল্টা ইউকে লেফট সাইডে এনে যদি পজিটিভ ফর্মেটে লিখি, আই ক্যান রাইট দিস ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ। দেখেন এই কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু দেখতে মোটামুটি সেম, শুধু এখানে একটা প্লাসের জায়গায় কি চলে আসছে, এখানে ছিল প্লাস, এখানে চলে আসছে কি মাইনাস, বিকজ অফ দ্যাট প্রিপোজিশন। এখানে ডেল্টা ডাব্লিউটা ছিল হচ্ছে ওয়ার্ক ডান অন গ্যাস, এখানকার প্রিপোজিশনটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্যাস। এই সেম বাই গ্যাস, এই ডেল্টা ডাব্লিউটাকে তুমি যদি এখানে রিভার্স করে দাও, তুমি যদি এটাকে ওয়ার্ক ডান অন গ্যাস বলো, তাহলে তুমি এখানে একটা প্লাস সাইন দিতে পারবা। সো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস মানে হচ্ছে এনার্জি ইজ লিভিং ফ্রম দ্য গ্যাস, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস মানে হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান অর এনার্জি ইজ গেটিং অ্যাডেড
টু দ্য সিস্টেম। সো দুইটা ভার্সনই থাকতে পারে। তো আমাদের সিলেবাসে হচ্ছে এই ভার্সনটা, এটা তোমাদের সিলেবাসের ভার্সনে নাই, বাট এই ফরম্যাটটাও তোমরা কিছু কিছু বইতে পাইতে পারো ইফ ইউ আর গোয়িং থ্রু সাম আদার টেক্সট বুক অর সাম অ্যাডিশনাল স্টাডি। আচ্ছা, আমরা প্রাইমারিলি এই কোশ্চেন নিয়ে কথা বলবো এবং এই কোশ্চেন নিয়ে কাজ করবো। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ডেফিনেশন, এই ডেসক্রিপশনগুলো যাতে আমাদের ভুলে না যায়, এই ডেসক্রিপশনগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোন সিনারিওতে কী হচ্ছে। সবসময় যেটা সার্টেন গ্যাসের পারফেক্টলি সবগুলোই চেঞ্জ হবে ব্যাপারটা এরকম না। কিছু কিছু কেসে আমাদের চেঞ্জ হতে পারে, কিছু কিছু চেঞ্জ নাও হতে পারে। যেমন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাই। মনে করো, দিস এক্সাম্পল ইজ অ্যাকচুয়ালি ফ্রম সাম অফ ইউর কোশ্চেন পেপার। আমি একটা সিম্পল এক্সাম্পল আছে। মনে করো একটা সার্টেন অবজেক্টের প্রেশার ভার্সেস ভলিউমের একটা গ্রাফ দেওয়া আছে, প্রেশার ভার্সেস ভলিউমের একটা গ্রাফ দেওয়া আছে, এটা সার্টেন গ্যাসের। এই গ্রাফটা দেওয়া আছে হচ্ছে এরকম, দিস ইজ স্টেট নাম্বার 1, দিস ইজ স্টেট নাম্বার 2, দিস ইজ স্টেট নাম্বার 3। এই and then এই। কারেন্ট চলে গেল? বাহ, কোন রকম ফ্লিকার ছাড়া কারেন্ট চলে গেল। ইন্টারেস্টিং, গুড, প্যারা নাই। এই ফিগারটা একটু আপনারা ভালো করে বুঝছেন যে এখানে আসলে কি কি হইতেছে, এগুলো নিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হয়। whenever we are considering এখানে আমাদের সবগুলো জায়গাতেই টেম্পারেচার কত আছে সেটা আমাদেরকে বলে দেওয়া নাই, বাট কয়েকটা জিনিস খেয়াল করেন। প্রসেস নাম্বার 1 থেকে 2 তে যখন আমরা মুভ করছি, উই হ্যাভ কেপ্ট দ্য ভলিউম কনস্ট্যান্ট, আমরা প্রেশার কমায় ফেলছি। উই কেপ্ট দ্য ভলিউম কনস্ট্যান্ট এবং আমরা প্রেশার কমায় ফেলছি। সো ভলিউম কনস্ট্যান্ট যদি আমরা ভলিউম যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, which leads to this equation P1/T1 equals to P2/T2. তার মানে essentially this would mean যে আমরা যদি প্রেশার কনস্ট্যান্ট রেখে যদি ভলিউম কমাতে চাই, তাহলে অবভিয়াসলি টেম্পারেচারে কি হবে, প্রপোর্শনেটলি কমতে হবে। সো প্রেশার যতটুকু কমছে প্রপোর্শনেটলি আমাদের টেম্পারেচার কমতে হবে। তার মানে এই সিনারিওতে 1 থেকে 2 তে হিট এনার্জি ওয়াজ রিমুভড ফ্রম দ্য সিস্টেম। আমরা দেখেন এখানে আমরা ভলিউম কনস্ট্যান্ট রাখছি, ভলিউম কনস্ট্যান্ট রাখছি মানে হচ্ছে 1 থেকে 2 যখন হবে, ডেল্টা W which is written as pressure into delta V, এই ভ্যালুটা হবে হচ্ছে 0, কারণ এখানে ভলিউমের কোনো চেঞ্জ নাই। প্রেশারের চেঞ্জ যাই হোক না কেন, আমাদের যেহেতু ডেল্টা V 0 আসছে, সো সেই কেসে জন্য আমাদের অলটুগেদার ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হবে হচ্ছে 0। However, because the pressure was decreased, essentially this would mean temperature dropped. It means heat was removed. Heat was removed from the system. আচ্ছা, এটা গেল 1 থেকে 2 এর জন্য, কমা টেম্পারেচার ডিক্রিজড। 2 থেকে 3 তে যদি আমরা দেখি, প্রসেস নাম্বার স্টেট 2 থেকে 3 তে যদি মুভ করি, we have kept the pressure constant but volume gradually বাড়তেছে। প্রেশারকে কনস্ট্যান্ট রেখে যদি ভলিউমকে বাড়াতে চাই, তাহলে সেই সিনারিওতে আমাদের প্রেশার কনস্ট্যান্ট রেখে ভলিউম বাড়ানোর জন্য আমাদের আসবে হচ্ছে বয়েলস ল, which is volume is directly proportional to absolute temperature, which leads to this equation V1/T1 equals to V2/T2. This would mean যে আমরা গ্যাসের প্রেশার ফিক্স রেখে ভলিউমকে গ্র্যাজুয়ালি বাড়াইছি। and ভলিউম বাড়ানোর মানে হচ্ছে delta W, if we write the formula delta W which is work done on the gas, pressure into delta V, এই সিনারিওতে আমাদের এই delta W টা হবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে আমাদের ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি গোয়িং আউট অফ দ্য সিস্টেম। খারাপ শব্দ করে না, বৃষ্টিতে ভিজে আসছে। সো এই সিনারিওতে আমাদের ভলিউম যেহেতু বাড়তেছে, বিকজ ভলিউম ইনক্রিজড, সো work done would be negative, because in the process of expansion the gas has to do some work on physical system. So volume expansion করার জন্য তাকে কিছু মেকানিক্যাল এনার্জি লুজ করতে হবে। সো এটা এখানে ডেল্টা W হবে নেগেটিভ, and at the same time because প্রেশার আমরা কনস্ট্যান্ট রাখছি, সো যদি ভলিউম বাড়াইতে হয় এসেনশিয়ালি আমাদের টেম্পারেচারও ইনক্রিজ করতে হবে। So temperature increases, so which means delta U had to increase. আর এই সিনারিওতে ডেল্টা U had to decrease.
কীভাবে বুঝছি দেখেন, টেম্পারেচার কমলে অবশ্যই ইন্টারনাল এনার্জি কমবে, টেম্পারেচার বাড়লে অবশ্যই ইন্টারনাল এনার্জি বাড়বে, কারণ আমরা একটু আগে যেটা বলছিলাম আমাদের ডিরাইভেশনে PV = 1/3 mc² থেকে, যে একটা আইডিয়াল গ্যাসের টোটাল কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো টেম্পারেচার বাড়লে কমলে অবশ্যই আমাদের গ্যাসের ইন্টারনাল এনার্জি বাড়বে কমবে। আচ্ছা, প্রসেস নাম্বার 3 থেকে 1 যে প্রসেসটা দেখানো আছে, এই 3 থেকে 1 এর প্রসেসটা হচ্ছে একটা কার্ভ। এটা কোন কার্ভ? এটা হচ্ছে পিভি গ্রাফের বয়েলস লয়ের যে কার্ভ আছে সেই কার্ভের পোর্শন। তোমাদেরকে যদি বয়েলস লয়ের কার্ভ দেখাই, কই গেল? এই যে বয়েলস লয়ের কার্ভ দেখতে হচ্ছে এরকম। It's a exponential, it's a asymptote curve on both axes. যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আমরা প্রেসার এবং ভলিউমকে চেঞ্জ করি। সো এখানে যদি আমরা ছোট একটা পোর্শন কাজ চিন্তা করি, মনে করো এই ইন্টারসেপ্ট থেকে শুরু করে আমরা এই ইন্টারসেপ্ট পর্যন্ত আঁকছি, দেন ইউ গোনা গেট আ কার্ভ অফ ডিক্রিজিং গ্রেডিয়েন্ট অফ দিস মাচ। সো এখানে আমরা 1 থেকে 3 তে যে কার্ভটা আঁকছি সেটা হচ্ছে অনেক বড় পিভি কার্ভের ছোট একটা ফ্র্যাকশন, ওজনের একটা স্ট্রেট লাইন না, দিস ইজ এ কার্ভ লাইন। So 3 থেকে 1 এ যখন আমরা মুভ করতেছি, this is basically gonna be a process where the temperature is supposed to be constant. So temperature is constant, T constant হলে আমাদের আসবে হচ্ছে বয়েলস ল। বয়েলস ল হওয়ার ফর্মুলা হচ্ছে pressure is inversely proportional to volume. So এই সিনারিওর ফর্মুলা হবে হচ্ছে P1V1 equals to P2V2. At the same time, যেহেতু আমাদের টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট রাখতেছি, because T is constant, সো এই সিনারিওর জন্য আমাদের ডেল্টা ইউও কনস্ট্যান্ট থাকবে। ডেল্টা ইউ কনস্ট্যান্ট থাকার অবভিয়াস মিনিং হচ্ছে, জিনিসটা খেয়াল করেন, আমরা ফর্মুলাটা দেখাচ্ছি। আমাদের মেইন ফর্মুলাটা ছিল ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডেল্টা ডাব্লিউ। সো অ্যামাউন্ট অফ ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি ইজ সাপোজ টু বি ইকুয়াল টু হিট এনার্জি সাপ্লাইড প্লাস ওয়ার্ক ডাউন অন দ্য গ্যাস। সো ডেল্টা ইউ যদি কনস্ট্যান্ট থাকে, বাট আমাদের এখানে তো আমাদের ভলিউম অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, প্রেশারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে। দিস উড মিন যতটুকু হিট ট্রান্সফার করছি ততটুকু ওয়ার্ক আবার বাইরে হয়ে যাবে। একটা যদি পজিটিভ হয় আরটাকে ইকুয়াল ম্যাগনিটিউডে নেগেটিভ হতে হবে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, দ্য ফাইনাল আইডিয়া ফর দিস এন্টায়ার চেঞ্জ, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, লাস্ট থিং, ফর দ্য এন্টায়ার সাইকেল 1 থেকে 2, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, এই টোটাল সাইকেল যখন হয়েছে, উই হ্যাভ কাম ব্যাক টু দ্য সেম ইনিশিয়াল স্টেট অফ প্রেশার এন্ড ভলিউম। দিস এন্টায়ার সাইকেলের জন্য টোটাল ডেল্টা ইউ শুড বি 0। সো একটা সাইকেল যখন ঘুরে ইভেন্চুয়ালি অরিজিনাল স্টেটে আবার ফেরত আসবে, তখন তার অলটুগেদার ওভারঅল চেঞ্জ অফ কাইনেটিক ইন্টারনাল এনার্জি হবে হচ্ছে 0, বিকজ অবজেক্টের প্রেশার, ভলিউম এবং টেম্পারেচারের ভ্যালুগুলো সব আগের ভ্যালুতেই, আগের নাম্বারেই ফেরত আসছে। সো এই কনসেপ্ট দিয়ে আমাদের কিছু স্পেসিফিক টাইপের ম্যাথস পড়তে হয়, সেরকম 2-1টা ম্যাথস তোমাদেরকে আমি এখন দেখাবো। লাভ নাই, আমি এখন চলে যাবো, আব্বা এনে ডাক্তার কাছে যাওয়া লাগবে। এই যে একটা প্রসেস দেখেন, এটা এই জিনিসটা দেখাইলাম, এটা ওয়ার্কশিটের একটা কোশ্চেন। ওয়ার্কশিটগুলো তোমরা যখন পাবা তখন এই কোশ্চেনগুলো আসবে। এই ধরনের কোশ্চেন রিসেন্টলি অনেক বেশি আসা শুরু করছে। সো এই গ্রাফগুলো হ্যান্ডলিং নিয়ে আমাদের মোটামুটি এক্সপার্ট হওয়া দরকার আছে। A fixed mass of an ideal gas undergoes a cycle PQ RP of changes as shown in figure 2.1, P থেকে Q, Q থেকে R, R থেকে back to P.
এখানে আমাদের ভলিউম দেওয়া আছে ইন টার্মস অফ 10⁻⁴ মিটার কিউব, এদিকে প্রেশার দেওয়া আছে ইন টার্মস অফ 10⁵ প্যাসকেল। State the change in internal energy of the gas during one complete cycle of PQRP 0। এখানে জাস্ট 0 লেখার জন্য তুমি 1 মার্ক পাবা। 2 তে বলছে calculate the work done on the gas during the change from P to Q। Calculate the work done on the gas during the change from P to Q। তো P থেকে Q তে চেঞ্জ হওয়ার সময় work done on the gas বলছে। সো এখানে দেখেন আমাদের টেম্পারেচার অ্যাকচুয়ালি কি হয়েছে, কমে গেছে। সো ওয়ার্ক ডান অন দ্য গ্যাসের ভ্যালু হবে হচ্ছে P ইন্টু ডেল্টা V। সেই ভ্যালুটা আপনারা হিসাব করবেন, হিসাব করে যা আসে সেই ভ্যালুটা এখানে লিখবেন। বাট বিকজ এই সিনারিওতে আমাদের ওয়ার্ক ডান ভলিউম যেহেতু আমাদের ফিক্স ছিল, কি তারপর দ্য ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ডিউরিং দ্য চেঞ্জ ফ্রম P টু Q। ও না, এখানে ভলিউম দিচ্ছে ওয়াই এক্সিসে, সরি আমি তখন হচ্ছে প্রেশার দেখেছিলাম, ভলিউম দিচ্ছে ওয়াই এক্সিসে। সো এখানে আমাদের প্রেশার কনস্ট্যান্ট আছে বাট ভলিউম কমতেছে। সো সেখান থেকে আমরা ওয়ার্ক ডান অন দ্য গ্যাস বাই করতে পারবো। ভলিউম কমতেছে বলে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয়েছে। সো এখানে আমাদের প্লাস মাইনাস পারফেক্টলি ঠিক মতনই দেওয়া আছে, সমস্যা নেই। এটা P ইন্টু ডেল্টা V করলে আমরা পাই যাবো। সো লেটস ক্যালকুলেট দিস ফ্রম দিস ফর্মুলা। দিস ইজ নট এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি ডেল্টা W ফর দ্য প্রসেস PQ দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ফিক্সড প্রেশার ইন্টু চেঞ্জ অফ ভলিউম। তো এখানে প্রেশারের ভ্যালু হচ্ছে কত দেখেন, একটু নিচে নামাই। এই প্রেশারটা কত হবে বলেন তো, এই লাইনের প্রেশার কত হবে গ্রাফ দেখে বলেন তো। এবি 2 ডিভিশন রিপ্রেজেন্টস 1, তাই না? তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 10⁵ প্যাসকেল হচ্ছে আমাদের প্রেশার। আর ভলিউমের চেঞ্জ হয়েছে কত, এখানে ছিল হচ্ছে 2, এখানে হচ্ছে 8। সো 8 মাইনাস 2 ইন্টু 10⁻⁴ 6। তাহলে এটা টোটাল আসে হচ্ছে এখানে 6, 4 6 24, 224 ইন্টু 10⁻⁵ that is 240 joule. So 240 joule of work was done in the process PQ. এরপর আমাদের একটা বিশাল একটা টেবিল আছে, এই টেবিলটা আমাদের সলভ করতে পারতে হয়। এই টেবিলের কন্টেন্টগুলো কীরকম, টেবিলে সলভ করার প্রসেসটা তোমাদের দেখা দিয়েছে। এটা একটা পাজলের মতো একটা জিনিস, বাট এটা সলভ করার একটা টেকনিক আছে। টেকনিকগুলো কি বলতেছে আমি একটু ভালো করে খেয়াল করেন। এখানে আমাদের ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট কলামের ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে দেখা থাকতে পারে, বাট দেয়ার আর কাপল অফ রুল অফ থাম টু অ্যাপ্রোচ দিস কাইন্ড অফ টেবল প্রবলেম। এক নম্বর হচ্ছে আফটার দ্য এন্টায়ার সাইকেল এই 3টা নাম্বারের টোটাল সামের ভ্যালু কত হইতে হবে, 0 হইতে হবে। এটা হচ্ছে একটা রিকোয়ার্ড প্রপার্টি অফ দিস টেবল। 2 নম্বর প্রপার্টি হচ্ছে ফর ইচ প্রসেস ইচ হরাইজন্টাল লাইনের জন্য increasing internal energy symbol হচ্ছে ডেল্টা ইউ, হিট সাপ্লাই টু দ্য গ্যাস হচ্ছে কিউ, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হচ্ছে ডেল্টা ডাব্লিউ। সো এইটা প্লাস এইটা ইকুয়ালস টু এইটা। এই লাইনটাও সবগুলো লাইনের জন্য পারফেক্টলি অ্যাগ্রিয়েবল হতে হবে। এইচ লাইন শুড মেনটেন দিস ইকুয়েশন। সো আমরা যেহেতু এইমাত্র বের করলাম, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ফ্রম P টু Q হচ্ছে 240 জুল অ্যান্ড ওয়ার্ক ওয়াজ অ্যাকচুয়ালি ডান অন দ্য গ্যাস। সো আমরা এখানে লিখবো হচ্ছে P থেকে Q এর জন্য ওয়ার্ক ডান অন দ্য গ্যাস প্লাস 240। ওয়ান্ডার প্লাস কি লিখতে হবে, আনসার হচ্ছে হ্যাঁ। দেখো যে এখানে হিট সাপ্লাইডের জন্য প্লাস মাইনাস আলাদা করে দেওয়া আছে, ডু নট রাইট এ বেয়ার সিম্বল। এটা যদি হয় তাহলে এখানে আপনারা বলেন এই দুটো হিসাব করে ডেল্টা ইউ এর ভ্যালু এখানে কত আসবে, ক্যালকুলেটর বের করেন। এই দুটোকে অ্যাড করলে কত হয়, -360। ঠিক আছে, এই যে একটা রো আমরা ফিল আপ করে ফেললাম। কিউ থেকে আর ফিল আপ করা খুবই সহজ, যেহেতু ওয়ার্ক ডান অন দ্য গ্যাস আমাদের 0 দেওয়া আছে। এটা আর এটাকে অ্যাড করলে মোট মিলে এখানে হবে কত, +720। এখন আপনি চিন্তা করেন যে এই দুটো ফিল আপ করার জন্য প্রথমে আমাদেরকে এইটা ফিল আপ করতে হবে। এইটা ফিল আপ করার আইডিয়া হচ্ছে এই 3টা নাম্বারের সাম করলে 0 হতে হবে। তাহলে এখানে কত হলে 3টা নাম্বারের সাম 0 হয়, -360 +70 সাথে আর কত থাকলে মোট মিলে 3টা নাম্বারের সাম 0 হয়। ইটস ভেরি সিম্পল, ইউ রাইট আপ দ্য ইকুয়েশন। যদি না বুঝো, -360 + 720 + x = 0। এখান থেকে x এর ভ্যালু বাই করো, দেখো কত আসে। x এর ভ্যালু আসে -360। সো এটাও হবে -360। আচ্ছা, এখন তুমি হিসাব করে দেখো যে এইটা যদি -360 হইতে হয়, এইটা আর এটাকে অ্যাড করলে -360 হইতে হবে, তাহলে এটার ভ্যালু কত হইতে হবে, এই নাম্বারটা কত হইতে হবে হিসাব করো। নো, নট +120। এই দুটাকে অ্যাড করে মাইনাস হইতে হবে। Once again I'm going to write this similar equation. Let's say আগে যেহেতু x লিখলাম, এখন আমি y লিখি। y + 480
equals to minus 360. এখান থেকে সলভ করলে এই y এর ভ্যালু কত আসবে? minus 360 minus 480 minus 360 minus 480 অ্যাড করলে কত হয়? 0 6 8 14 3 7 minus 840. সো এটা হবে হচ্ছে minus 840. এই হচ্ছে তোমার টোটাল টেবিল ফিল আপ করার টেকনিক। এই টেবিলের উপরে তোমার টোটাল আছে হচ্ছে 3 মার্ক। এখানে 3 মার্ক কিসের কিসের জন্য দিচ্ছে তোমাকে দেখে বলি। এই নাম্বারটা বসানোর জন্য কোনো মার্ক নাই, কারণ এটা তুমি আগের কোশ্চেন থেকে না বসাইছো। এক্সামিনার তোমাকে যে জিনিসটা চেক করার উপর মার্ক দিবে সেটা হচ্ছে এই তিনটা রো এর সবগুলা ভ্যালু যা লিখছো সবগুলা টোটাল সাম করে 0 হয়েছে কিনা। যদি তুমি নাম্বারগুলো ভুলও লিখো, বাট এই তিনটার নাম্বার যদি কম্বাইনলি সাম করে 0 হয় তার জন্য তুমি একটা মার্ক পাবা, প্লাস তোমার সবগুলা রো এর ইন্ডিভিজুয়াল সাম ফার্স্ট কলাম প্লাস সেকেন্ড কলাম ইকুয়ালস টু থার্ড কলাম হয়েছে কিনা সেই চেকের জন্য হচ্ছে 1 মার্ক পাবা। অ্যান্ড দেন লাস্টলি স্পেসিফিক কোনো একটা ভ্যালুর জন্য তারা লাস্টের একটা মার্ক দেয়, যেটা সবার শেষে বের হয়। এই পুরো টেবিলের সবচেয়ে শেষে বেরিয়েছে কোনটা? -840। তার মানে আমার সবগুলো ক্যালকুলেশন যদি প্রপারলি ঠিক হয়ে আসে তাহলে এই নাম্বারটা 840 হবে। যদি কোনো একটা স্টেপও যদি ভুল করি তাহলে এই নাম্বারটা -840 হবে না। সো লাস্টের এই একটা জিনিসের জন্য থাকে হচ্ছে A1 মার্ক 1 মার্ক। তার মানে হচ্ছে সবগুলো নিউমেরিক্যাল ভ্যালু যদি ঠিক না থাকে তাহলে এটা ভুল হতে পারে। সো তোমাকে বেসিক কনসেপ্টের জন্য দিতেছে হচ্ছে 2টা মার্ক এবং লাস্টের একটা আনসারের জন্য নরমালি 1 মার্ক থাকে। ব্রেকডাউনটা কি বুঝা গেছে সবার? বলবান? হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ বুলেট প্রিন্ট করা আছে, তুমি আজকে এসে নিয়ে যেতে পারো, তোমাদের অফিস খোলা আছে, এসে বললেই হবে। সো এই ধরনের কিছু কোশ্চেন আমাদের আসে। তারপর হচ্ছে এখানে আরো যে এগুলো হচ্ছে আরো কিছু ইন্টারেস্টিং কোশ্চেন, যে আমরা মেল্টিং করলে আমাদের কতটুকু হিসাবপত্র লাগবে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের গ্রাফ আরো আছে অনেকগুলা। এটা অ্যাকচুয়ালি থার্মোমিটার বেস গ্রাফ, এটা প্রেসার ভলিউমের গ্রাফ না। প্রেসার ভলিউমের গ্রাফ আমরা যদি পরে এই রিসেন্ট ইয়ারগুলো করি তাহলে আরো অনেকগুলো পাবা। এটা হচ্ছে সেই 1/3 mc স্কয়ার ডিরাইভেশন করার একটা বেসিক পয়েন্ট অফ ভিউ দেখানো আছে। আচ্ছা আমি এখান থেকে ডিফিকাল্ট একটা প্রবলেম করে তোমাদেরকে একটু মাথা খারাপ করাই, যাতে করে তোমরা বুঝো যে এই চ্যাপ্টারটা অনেক কঠিন। অ্যাকচুয়ালি কঠিন না। আচ্ছা let's try a problem that would require for you to think about some of the ideas. বেলুন ফুলানোর অপশন কোশ্চেনটা করেছে যে এটা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা আমরা সলভ করার ট্রাই করতেছি। কোশ্চেন নাম্বার 4টা একটু দেখেন। The equation PV equals to constant into time relates to pressure P, volume V of a gas and Kelvin temperature T. State two conditions for the equation to be valid. দুটো কন্ডিশনের মধ্যে দেখা হচ্ছে এখানে বেসিক্যালি এই কোশ্চেনটা হচ্ছে আইডল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। সো আইডল গ্যাসের যে দুটো প্রপার্টি, এখানে তোমার বেসিক্যালি আইডল গ্যাসের দুটো প্রপার্টি মেনশন করতে হবে। সো এখান থেকে দুটো আইডল গ্যাসের দুটো অ্যাজাম্পশন লিখলে এখানে তুমি 2 মার্ক পাই যাবা। ইটস এ ভেরি সিম্পল থিওরিটিক্যাল কোশ্চেন। বি নাম্বার থেকে শুরু হয়েছে আমাদের ইন্টারেস্টিং পার্ট। যে প্রথমে একটা জিনিস আমি বলে রাখতেছি যে আইডল গ্যাসের ম্যাথসগুলোতে আমাদের অনেক নিউমেরিক্যাল ডেটা দেওয়া থাকে। সবগুলা ডেটা দেখে ভরকায় গেলে হবে না, বা হচ্ছে you shouldn't be startled. You have to slowly use all of those data in places. খেয়াল করি ইনফরমেশনগুলো। A gas cylinder contains 4.00 × 10⁴ centimeter cube of hydrogen at a pressure of 2.50 × 10⁷ Pascal and a temperature of 290 Kelvin. The cylinder is to be used to fill balloons. Each balloon, when filled, contains 7.24 × 10⁻³ centimeter of hydrogen gas at a pressure 1.85 × 10⁵ Pascal and at a temperature of 290 Kelvin. দেখো অলরেডি আমাদের কোশ্চেনে অনেকগুলো ডেটা দিয়ে দিচ্ছে, বাট একটা অবজারভেশন হচ্ছে এই টেম্পারেচার কি আছে, সেম আছে। তার মানে এসেনশিয়ালি we might have to take help from Boyle's law. যেহেতু টেম্পারেচার সেম বলে দিচ্ছে, ইটস এ ন্যাচারাল ইন্ডিকেশন দ্যাট তুমি Boyle's law ইউজ করতে হইতে পারে। আচ্ছা কোশ্চেনে বলছে ক্যালকুলেট অ্যাজুমিং দ্যাট দ্য হাইড্রোজেন ওবেজ দ্য ইকুয়েশন ইন এ। ওবেজ ইকুয়েশন ইন মানে হচ্ছে এই আইডল গ্যাস ইকুয়েশন ফলো করে দ্য টোটাল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইন দ্য সিলিন্ডার। আচ্ছা প্রথম আমাদেরকে সিলিন্ডারের মধ্যে টোটাল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন মোলে বের করতে বলছে। সো মোল ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে PV equals to nRT।
আর এর ভ্যালু হচ্ছে 8.31। ঠিক আছে, আপনার সবগুলো ভ্যালু একটু বসান। সেন্টিমিটার কিউবগুলোকে খুব কেয়ারফুলি মিটার কিউবে কনভার্ট করেন। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাওয়ার সময় আমাদের মাল্টিপ্লাই আসে হচ্ছে 10⁻⁻6। ঠিক আছে, তো আমি যদি এখানে সবগুলো ভ্যালু বসাই, প্রেশারের ভ্যালু হবে হচ্ছে 4.00 ইন্টু 10⁻4 ইন্টু 10⁻⁻6 মিটার কিউবে নিলে। এটা হচ্ছে ভলিউম। প্রেশার দেওয়া আছে কত? 2.50 ইন্টু 10⁻7। এটা হচ্ছে পিভি। এন হচ্ছে আমরা বের করতে যাচ্ছি, আর হচ্ছে 8.31। আর টেম্পারেচার যেহেতু অলরেডি কেলভিনে দেওয়া আছে, সো এখানে কোনো ক্যালকুলেশন করা লাগবে না। অনেক সময় ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে, ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকলে তার সাথে 273.15 অ্যাড করতে হবে। এত ইন্টু 290, এটা মাল্টিপ্লাই করে দেখেন এখান থেকে এন এর ভ্যালু কত আসে। সো 8.31 লিখি নাই আমি ভুলে, 8.31 হবে। কত আসে? 3.0706 মোল। সো এখানে হবে হচ্ছে 3.07। আমি আপাতত এই পুরোটাই লিখলাম কারণ এইটা আমাদের পরে ম্যাথের জন্য কাজে লাগবে। সো ম্যাথের মাঝখানে বড় একটা ভ্যালু লিখবা, কারণ পরে এই লং নাম্বারগুলো কাজে লাগতে পারে। এটা হচ্ছে একটা সিম্পল পার্ট, এন্ড আই বিলিভ এটা হয়েছে। মার্ক স্কিমটা একটু দেখি। এটা ছিল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর মার্ক স্কিমে আমরা পাইছি হচ্ছে না হয় নাই তো, 415 মোল আসার কথা। এটা 2.10 লিখছো? 10⁻7। সাহস কি বলছো একবার বলো বাবা, খেয়াল করিনি আমি। হুম, দিচ্ছি আমি 1 মিনিট। এটা তো বুঝছো সাহস, এটা বুঝছো তো? আচ্ছা, এটা এটা লাগবে। আচ্ছা, এইটার পুরো ইমেজ তোমাদেরকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি, পুরোটা আমি সেভ করে আবার। নো ওয়ারিজ, নো ওয়ারিজ। এটা এটা পুরো জেপিজি পাঠিয়ে দিব। নো প্রবলেম। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে আবার একটু ফেরত আসি। এটা থেকে আমরা হচ্ছে 450 মল বের করলাম। মিটিং খালি শেষ হয়ে যায় কেন? আচ্ছা থাক, বাকি জিনিসপত্র কালকে পড়াবো।